আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমাদের এসএসসি শিওর শর্ট সিরিজের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় এআর ভাইয়া। সো শিওর শর্ট সিরিজের আজকের পর্বে আমরা ক্লাস করব আমাদের কেমিস্ট্রি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ আমাদের পর্যায় সারণীর উপরে। তো এই চ্যাপ্টারে আমাদের বিগত বছরগুলোতে যত সিকিউ এমসিকিউ এসেছে এবং সাথে সেগুলোর বেসিক সহ আমরা প্রত্যেকটা সিকিউ এমসিকিউ একদম ডিটেইল ভাবে এক্সপ্লেইন করব। তো এই ক্লাসটা করার পরে তোমরা দেখবা যে বিগত বছরগুলোতে যে সকল প্রশ্ন এসেছে তোমরা তো ইজিলি সলভ করতে পারবা এবং যে কোনো টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা কিংবা ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা হাফ ইয়ারলি পরীক্ষা, এমনকি তোমাদের সামগ্রিক যে এসএসসি বোর্ড এক্সাম, সেখানে এই চ্যাপ্টার থেকে আসা সকল প্রশ্ন তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তো এই কনফিডেন্সটা পেতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখতে হবে এবং ক্লাস শেষে এই পিডিএফটা অর্থাৎ ক্লাসের পিডিএফটা তোমাদেরকে রিভাইজ করতে হবে। এবং তোমরা অলরেডি জানো যে ইন্টারমিডিয়েটে শিওর শর্টের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা খুব জনপ্রিয় তোমাদের এআর ভাইয়ার এইচএসসি শিওর শর্ট সিরিজ। সো আমাদের এটা হচ্ছে এসএসসি লেভেলের জন্য আমাদের শিওর শর্ট সিরিজটা শুরু হচ্ছে। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে আমরা স্ট্যাটিস্টিক্স দেখব, দেন আমরা এই চ্যাপ্টারে একদম ডিটেইলে চলে যাব। ঠিক আছে? সো প্রথমেই আসছে স্টার্ট, যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে আসলে কি রকম প্রশ্ন এসেছে এবং আমরা চেষ্টা করব যে আমাদের সকল ধরনের টাইপগুলো কভার করে ফেলার। তো 2024-এ আমরা দেখেছি চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন এসেছে, ময়মনসিংহে একটা এসেছে, 23-এ দেখতে পাচ্ছি সবগুলো বোর্ডে একটা এসেছে, বাট বরিশাল এবং সিলেটে এইখানে কিন্তু দুইটা করে প্রশ্ন এসেছে। সো অন অ্যান অ্যাভারেজ একটা কিংবা দুইটা প্রশ্ন কিন্তু সবগুলো বছরেই কিন্তু আসতে দেখা গিয়েছে। তার মানে তুমি বুঝতেই পারছো এই পুরো চ্যাপ্টারটা তোমার যখন আয়ত্তে থাকবে তুমি একটা কিংবা দুইটা প্রশ্ন সরাসরি কমন পেয়ে যাচ্ছ। সো একদম পুরো সলিড 10 থেকে 20 মার্কস, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে 3টা প্রশ্ন এখান থেকে চলে আসে। আর রিসেন্ট ইয়ারগুলোতে মিক্স হচ্ছে প্রশ্ন, ক খ অন্য একটা চ্যাপ্টার থেকে, তো গ ঘ এই চ্যাপ্টার থেকে আসছে। সো খেয়াল রাখতে হবে যে তোমার এই চ্যাপ্টারের কোনো কিছু যেন বাদ না পড়ে। সো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমরা সিকিউতে যাব, এরপর হচ্ছে এমসিকিউতে যাব। আর এই চ্যাপ্টারের টাইপগুলো অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এই চ্যাপ্টার থেকে আসলে একটু মিক্সড টাইপের প্রশ্ন হয়। প্রথম টাইপটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করো, অর্থাৎ গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো। দ্বিতীয় টাইপটা থাকে হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম থেকে, আয়নীকরণ শক্তি, কখনো ইলেকট্রন আসক্তি, কখনো ব্যাসার্ধ, কখনো তড়িৎ ঋণাত্মকতা, কখনো আবার ধাতব ধর্ম। এই দুটো টাইপেরই প্রশ্ন হয় এখান থেকে, বুঝতে পারছো? সো এই চ্যাপ্টারের সিকিউ গুলোকে আমরা যদি টাইপে বিভক্ত করি তাহলে আমরা দুটো টাইপে বিভক্ত করতে পারবো, অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করা এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এগুলো থেকে প্রশ্ন হচ্ছে। তো চলো প্রশ্ন সলভ করতে করতে দেখবা তোমাদের এই জিনিসপত্র একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। তো প্রথমেই আমরা যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা প্রশ্নে। চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা প্রশ্ন আমরা সলভ করে ফেলবো। তোমাদের সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গাটা কোথায় জানো? সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে কোশ্চেনে যে প্রতীকী মূলকগুলো থাকে, হ্যাঁ, মানে যে প্রতীকগুলো থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারা। এই জন্য পুরো পর্যায় সারণীটা তোমাদের মাথার মধ্যে সেট করে নিতে হবে। ঠিক আছে, এই যে কখনো এক্স ওয়াই জেড থাকবে, কখনো এ বি সি ডি থাকবে, কখনো কে এল এম এন থাকবে, এগুলো তোমাদেরকে বুঝে ফেলতে হবে। ঠিক আছে, তো ফাইন। তো আমরা যখন শুরু করতে যাচ্ছি তখন একটু খেয়াল রেখে দেখো যে আমাদের এই যে এক্স ওয়াই জেড ইউভি এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারতে হবে। তো প্রশ্নটা শুরু করার আগে চলো আমরা এগুলো একটু আইডেন্টিফাই করে ফেলি, দেন আমরা এটা সলভ করে ফেলবো। খুবই সহজ একটা প্রশ্ন। এখানে ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করো। ফাইন। তো দেখো নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেখো খুবই স্পষ্টভাবে বলে দেওয়া আছে এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। ফাইন। তাহলে ইউ পারমাণবিক সংখ্যা 5 বিশিষ্ট কে? বোরন। 6 বিশিষ্ট কে? 6 হচ্ছে কার্বন, তাইলে 7 কার, 7 হচ্ছে নাইট্রোজেন। এক্স কি? এক্স হচ্ছে অক্সিজেন, দেন ওয়াই হচ্ছে ফ্লোরিন, তাই না? কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ফাইন। সো তোমরা এই ধরনের প্রশ্নে সবার আগে আইডেন্টিফাই করে নিবা। দেন আমাদেরকে বলেছে যে ওয়াই মৌলটা, তাই না? ওয়াই মৌলটি গ্রুপ আর পর্যায় নির্ধারণ করতে বলেছে, ওয়াই মৌলটার গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করতে বলেছে। তাহলে চলো আমরা গ নাম্বারে সলভ করতে চলে যাই। ওয়াই মৌলটা, ওয়াই মৌল মানে হচ্ছে এফ, এফ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 9। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করে ফেলি, 1s2 2s2 2p5। তো ইলেকট্রন বিন্যাস করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে সর্ববহিস্থ স্তর আইডেন্টিফাই করা। সর্ববহিস্থ স্তরের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে পর্যায় নির্ধারণ করে, তাই না?
এটা সর্ববহিঃস্থ স্তর, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা পর্যায় নির্ধারণ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর পর্যায় কত, পর্যায় হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, তাহলে পর্যায় হচ্ছে দ্বিতীয় পর্যায়। আমরা এইভাবে লিখবো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে। ঠিক আছে, ফাইন। তুমি চাইলে নোটে লিখে দিতে পারো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্ধারণ করে। এরপর আসো গ্রুপ নির্ধারণ। গ্রুপ নির্ধারণের জন্য 3টা রুলস রয়েছে, তাই না? আমি একটু বেসিকটা তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে এস এ যতগুলো ইলেকট্রন থাকে, একটা হচ্ছে এস প্লাস পি প্লাস 10 এ যতগুলো ইলেকট্রন থাকবে, আর একটা হচ্ছে এস প্লাস ডি তে যতগুলো ইলেকট্রন থাকবে। সো আমাদের দেখতে হবে যে কোন রুলের মধ্যে এটা পড়ছে, তাই না? দেখো এই যে 3টা রুলস আছে, এস অর্থাৎ এনএস টাইপের সর্ববহিঃস্থ স্তর যাদের, এরপর এস প্লাস পি টাইপের সর্ববহিঃস্থ স্তর যাদের, এটা হচ্ছে এস প্লাস পি টাইপের, তখন 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হয়। এটা কিসের কনসেপ্ট? এটা হচ্ছে গ্রুপ নির্ণয়ের কনসেপ্ট। ঠিক আছে, হোপফুলি তোমাদের মাথায় থাকবে গ্রুপ নির্ধারণের কনসেপ্ট হচ্ছে এটা। তাইলে এখানে দেখতে পাচ্ছি এস প্লাস পি, এস প্লাস পি থাকলে কেন 10 যোগ করতে হয়? ওই যে 1 নাম্বার 2 নাম্বারের পরে 13 নাম্বার গ্রুপে যেতে গেলে 10টা ঘর গ্যাপ দিতে হয়। 1 নাম্বার 2 নাম্বারের পরে 13 নাম্বারে যেতে গেলে 10টা ঘর গ্যাপ দিতে হয়, তাই না? এই জন্য কিন্তু আমরা 10 যোগ করে ফেলি। ঠিক আছে, তাহলে এস প্লাস পি প্লাস 10 দিয়ে আমাদের গ্রুপ নাম্বার নির্ধারণ করতে হয়। আর যখন এস প্লাস ডি অর্থাৎ 21 থেকে 30 যে সকল মৌল, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি? এস প্লাস ডি এর ইলেকট্রনগুলো দিয়ে গ্রুপ নাম্বার নির্ধারণ করে ফেলি। তাহলে বুঝতেই পারছো এখানে গ্রুপ নাম্বার কি হবে? এখানে গ্রুপ নাম্বার হবে 2 প্লাস 5, 5 আর 2 7, আর 10 হচ্ছে 17। ঠিক আছে, এবং এই যে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার তোমাদেরকে নির্ণয় করা শেখালাম, এই ধরনের প্রশ্ন পরবর্তীতে কিন্তু বারবার আসবে, তখন কিন্তু তোমাদের পারতে হবে। শিখবে একটি, সবগুলো তোমাদের নিজেদের সলভ করতে পারতে হবে। ঠিক আছে, তুমি চাইলে এখানে এক্সপ্লানেশন কিংবা সাইড নোট দিয়ে দিতে পারো, কিংবা বাংলায় 2-4 লাইন লিখে দিতে পারো। বাট এই কোশ্চেনটা 3 মার্কসের, এইটার জন্য 1 মার্কস, এটার জন্য 1 মার্কস, এবং এইটার জন্য 1 মার্কস বরাদ্দ থাকবে। বুঝতে পারছো? সো অনেক অতিরিক্ত লিখতে হবে সায়েন্সের জন্য, এটা কিন্তু নট নেসেসারি। ওকে, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পরের কোশ্চেনে চলে যায়। আমাদেরকে বলেছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? অর্থাৎ বাম থেকে ডানের দিকে গেলে আমরা কি জানি? আয়নীকরণ শক্তি বাম থেকে ডানের দিকে গেলে বাড়তে থাকে। তাহলে একদম প্যারালালি বাড়ার কথা, এখানে এসে কমে যাচ্ছে কেন? তাই না? এখানে এসে কমে যাচ্ছে কেন, আবার বাড়ছে কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে। এই টাইপের প্রশ্ন কিন্তু রিপিট হবে অনেকবার, এই প্রশ্নটা ভালো মতো বুঝো। আগে আমরা একটু আইডেন্টিফাই করে নেই, দেন আমরা একটু সলভে যাব। হ্যাঁ, আসো ঘ নাম্বার, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হবে। হ্যাঁ, অনেকবার রিপিট হবে, একটু ভালো মতো বুঝো। প্রথমে আসো 5, তার মানে কি? বোরন। হ্যাঁ, 5 বোরন। এরপর হচ্ছে কার্বন 6, এরপর হচ্ছে নাইট্রোজেন 7, এরপর হচ্ছে অক্সিজেন 8, এরপর হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে 9। সো প্রথমেই আমাদের কাজটা হচ্ছে, আমরা জানি আয়োনাইজেশন এনার্জি কি হয়। আয়োনাইজেশন এনার্জি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, এবং আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে কমে। আমরা এই স্টেটমেন্টটা অলরেডি জানি। এখন কথা হচ্ছে আমাদের হঠাৎ করে বাড়তে বাড়তে কমে যাচ্ছে কেন? এখানে কোন ফ্যাক্টরটা কাজ করছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। তোমরা মনে রাখবে যে আয়নীকরণ শক্তি কিসের সমানুপাতিক? স্থিতিশীলতার সমানুপাতিক। হ্যাঁ, স্থিতিশীলতার সমানুপাতিক। আয়োনাইজেশন এনার্জি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ব্যাসার্ধ এর ব্যস্তানুপাতিক। আয়োনাইজেশন এনার্জি দেখো ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তবে হ্যাঁ, এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1, এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2। মানে প্রথমে আগে দেখবো স্থিতিশীলতা আছে কিনা। ঠিক আছে, তাইলে বুঝবো স্থিতিশীলতা যত বেশি, বুঝো নিষ্ক্রিয়ার সময় স্থিতিশীল, সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন ব্যাপার, তাই না? যে মৌল যত বেশি স্থিতিশীল হবে তার আয়নীকরণ শক্তি তত বেশি। যে মৌলের ব্যাসার্ধ যত ছোট হবে তার আয়নীকরণ শক্তি হবে তত বেশি, কারণ ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। এটা মনে রাখতে পারো, বতে ব্যাসার্ধ বতে ব্যস্তানুপাতিক, দন্তের সাথে স্থিতিশীলতা দন্তের সাথে সমানুপাতিক। তবে এটা শুধুমাত্র আয়নীকরণ শক্তি অর্থাৎ আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রেই সত্য, অন্য যে কারো ক্ষেত্রে কিন্তু এটা সত্য না। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে গেলে দেখবা দুইটাই ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। ফাইন, তাহলে বোরনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p1। হ্যাঁ, ফাইন। এই কোশ্চেনটা আমি আবারও বলছি, বারবার রিপিট হবে, তো একটু ভালো মতো বুঝে নাও।
যাতে একই টাইপের অন্য প্রশ্নগুলো খুব ইজিলি তোমরা সলভ করতে পারো। ওকে, 1s2 2s2 2p4 1s2 2s2 2p5। এবার আসলে আমরা সর্ববহিষ্ঠ স্তরগুলো একটু আইডেন্টিফাই করি। এগুলো হচ্ছে সর্ববহিষ্ঠ স্তর। এবার দেখে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে কোনটা স্থিতিশীল কোনটা স্থিতিশীল নয়। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি লিখে দেই, কারা কারা স্থিতিশীল। এরকম কাঠামো যাদের ns2 ns2 np3, এটাই কিন্তু বেসিক, হ্যাঁ, ns2 np6 ns2 n-1 d5 ns2 n-1 d10। কি বুঝলা এখান থেকে? এখান থেকে বুঝলা হচ্ছে, দেখো, অর্ধপূর্ণ পূর্ণ, অর্ধপূর্ণ পূর্ণ, অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় কোন মৌল স্থিতিশীলতা দেখায়। আর যে মৌল যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি তত বেশি। এই পাঁচটা স্ট্রাকচার যদি কখনো তোমরা দেখো তাহলে বুঝে নিবা যে এটা কি কাঠামো। এইটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন কাঠামোর সূত্র। ওকে, এবার এই পাঁচজনের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো তো যে কোন মৌলটা স্থিতিশীলতা দেখাবে। 2p3 আছে, আছে এই যে স্থিতিশীল। এরপর 2p6 আছে, নাই। তাহলে নাইট্রোজেন হচ্ছে স্থিতিশীল। নাইট্রোজেন কি স্থিতিশীল। এবার আসো, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এবার আমরা প্রথম থেকে যাই। ইউটা হচ্ছে বোরন, এটাকে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ফ্লোরিন। এবার এক্সপ্লানেশনে যাই, আসো। তাইলে বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি কেন? কেউ কি স্থিতিশীল? না। তাহলে বোরন থেকে কার্বনের আকার ছোট, তাই কার্বনের আয়নীকরণ শক্তি বেশি। কারণ আকার কিংবা ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে বোরন থেকে কার্বনের ব্যাসার্ধ ছোট, এজন্য কার্বন বেশি আয়নীকরণ শক্তি দেখাবে। কার্বন থেকে নাইট্রোজেনের দেখো আকার ছোট, এজন্য বেশি আয়নীকরণ শক্তি। বাট দেখো নাইট্রোজেন হচ্ছে স্থিতিশীল, এজন্য অটোমেটিক্যালি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। এখানে এসে হঠাৎ করে কমে যাচ্ছে কেন? কারণ এইখানে কোন ফ্যাক্টরটা কাজ করছে? এখানে ফ্যাক্টরটা কাজ করছে স্থিতিশীল। কারণ নাইট্রোজেন স্থিতিশীল, বাট অক্সিজেন তো স্থিতিশীল না। তোমরা বলতে পারো ভাইয়া নাইট্রোজেন থেকে অক্সিজেন তো ছোট, তাহলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু দেখো বাবা, এই যে P1 প্রায়োরিটি 1 যখন ব্যাসার্ধ বলছে আয়নীকরণ শক্তি বেশি হবে, স্থিতিশীলতা বলছে আয়নীকরণ শক্তি কম হবে, তুমি কাকে প্রায়োরিটাইজ করবা? স্থিতিশীলতা। কারণ স্থিতিশীলতা বাড়লে ব্যাসার্ধটা ইগনোর হয় তখন। বুঝতে পারছো? অর্থাৎ স্থিতিশীলতাই এখানে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, যদি এই কাঠামোগুলো ম্যাচ করে। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখবো? যে নাইট্রোজেন থেকে অক্সিজেনের হঠাৎ করে আয়নীকরণ শক্তি কমে যায় কেন? কারণ নাইট্রোজেন স্থিতিশীল ইলেকট্রন কাঠামো দেখায়, সেই অনুযায়ী অক্সিজেন স্থিতিশীল ইলেকট্রন কাঠামো দেখায় না। এবং তোমরা দেখো, এই যে ওয়াই এর পরে যদি জেড হতো, অর্থাৎ নিয়ন হতো, তার আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হতো। কারণ কি জানো? তখন এই যে np6 হয়ে যেত। যে কোনো পর্যায়ে সর্বোচ্চ স্থিতিশীল কে? নিষ্ক্রিয় গ্যাস। এই জন্য যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি। সো এইটাই হচ্ছে আমরা এক্সপ্লেইন করে দিব যে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল কিন্তু কম হয়। আবার একই কেস ঘটে হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে। নো বেব, এটা দিয়ে মনে রাখতে পারো, নো বেব এটাই হচ্ছে ব্যতিক্রম, 2 নম্বর পর্যায়ের ব্যতিক্রম। এবং একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন এবং বেরিলিয়াম, নাইট্রোজেন ও বেরিলিয়াম এর ইলেকট্রন কাঠামো হচ্ছে স্থিতিশীল। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমরা ব্যাখ্যা করে ফেলতে পারবে। সো এই এন্টায়ার আলোচনা থেকে আমরা একটা জিনিসই শিখলাম, সেটা হচ্ছে নো বেব। ব্যতিক্রম মনে রাখতে পারো, এমসিকিউতে কাজে লাগবে। হ্যাঁ, নো বেব, নো বেব। ফাইন, হোপফুলি তোমরা পুরো জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছো। এখন আসো, এই যে প্রশ্নটা আমরা সলভ করলাম, এটা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, তাই না? এটা কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। সো এটা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রেও কাজ করবে, অর্থাৎ পরবর্তী যে কোনো পর্যায়ে কাজ করবে। একই প্রশ্ন যখন রিপিট হবে, হোপফুলি তোমরা সলভ করে ফেলতে পারবে। তখন কিন্তু আমরা বলবো যে এটা ডান হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। রাজশাহী বোর্ড 2023 একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে বলেছে XYZ এবং R চারটি মৌল, পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 20, 23 এবং 30। পর্যায় সারণীতে Z মৌলের অবস্থান নির্ণয় করে। XYZ তার মানে 23 মৌলটার পর্যায় সারণীতে অবস্থান বের করতে হবে। অলরেডি একই ধরনের প্রশ্ন আমরা সলভ করেছি।
তো 23 পারমাণবিক সংখ্যাটা কার? 21 থেকে 30 পর্যন্ত তোমরা মনে রাখবা, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। ঠিক আছে, স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম। ঠিক আছে, তাইলে হচ্ছে ভ্যানাডিয়াম। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এভাবে মনে রাখবে তোমরা। তো আমরা ইলেকট্রন বিন্যাসে যাই। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখো এখানে অলরেডি 4টা 18টা চলে গিয়েছে এবং 4s2 সহ 20টা চলে গেছে। তাহলে এবার 4s এর পরে কি আসবে? 3d আসবে, 3d 3 আসবে। ফাইন, এই পর্যন্ত হয়তো বুঝতে পেরেছো, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। এখন পর্যায় কত হবে? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে পর্যায় নাম্বার হচ্ছে 3 আর 4 এর মধ্যে সর্বোচ্চ কোনটা? 4। তাহলে আমরা লিখবো হচ্ছে চতুর্থ পর্যায়। ঠিক আছে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর আসো গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ নাম্বার হচ্ছে ওই যে বলেছিলাম এস, এস প্লাস পি, এস প্লাস ডি। তাহলে এখানে পাচ্ছি এস প্লাস ডি। তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 5। কেন? এসে 2টা ইলেকট্রন আছে, ডিতে 3টা ইলেকট্রন আছে। খুবই সিম্পল এবং সহজ একটা প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন, এক্স ওয়াই এবং আর। এক্স ওয়াই এবং আর এই 3টা মৌলের কি বলেছে? এই 3টা মৌলের ক্ষেত্রে আকারের বিশ্লেষণ করতে বলেছে। এক্স ওয়াই এবং আর, তার মানে 17, ওয়াই, জেড বাদ দিয়ে 30, এই 3টা মৌলের আকারের ক্রম বিশ্লেষণ করতে বলেছে। ফাইন, যদি একই পর্যায়ে মৌল হয় বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ কমতে থাকে। তাহলে চলো প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করে নেই আকার। তাহলে এক্স মৌলটা কি? 17। 17 কার? 17 হচ্ছে ক্লোরিনের। হ্যাঁ, আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করে নিব, তাইলে বুঝতে পারবো। 1s2 2s2 2p6 3s2 3p5। ফাইন, এরপর হচ্ছে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কে? 20 হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, 20 হচ্ছে ক্যালসিয়াম, ওয়াই মৌলটা। 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s2। এরপর আর মৌলটা কি? আর মৌলটা হচ্ছে 30। 30 হচ্ছে জিঙ্ক। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। ঠিক আছে, 4s2 3d10। এবার আসলে এদের সর্ববহিস্থ স্তরগুলো একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, এইটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। ঠিক আছে, এবার তুমি দেখো এরা দুজন কিন্তু একই পর্যায়ের মৌল। এই যে এরা দুজন কিন্তু একই পর্যায়ের মৌল, এই যে ক্যালসিয়াম এবং জিঙ্ক। এর পর্যায় কত? এর পর্যায় চতুর্থ এবং এর পর্যায় হচ্ছে চতুর্থ, তার মানে শক্তি স্তর 4টা। বাট এইটার পর্যায় কত? এটা তৃতীয়, তার মানে সব থেকে ছোট কে? সব থেকে ছোট হচ্ছে ক্লোরিন। এবার একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যখন যেতে থাকবো তখন কিন্তু আকার ছোট হতে থাকবে। একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যখন যেতে থাকবো তখন আকার কি হবে? তখন আকার কিন্তু ছোট হতে থাকবে। বুঝতে পারছো? তাইলে দেখো ক্যালসিয়াম এবং জিঙ্কের মধ্যে ক্যালসিয়ামটা বড়, ক্যালসিয়ামের থেকে জিঙ্ক হচ্ছে ছোট, ক্যালসিয়ামের থেকে জিঙ্ক হচ্ছে ছোট, দেন সবার ছোট হচ্ছে ক্লোরিন। বুঝতে পারছো? তোমরা জানো যে বাম থেকে ডানের দিকে গেলে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বাড়তে থাকে, এই জন্য কেন্দ্রীয় নিউক্লিয়াসের উপর আকর্ষণ কি হয়? ইলেকট্রন বাড়লে আকর্ষণ বাড়ে, তখন কি কম্প্যাক্ট হতে থাকে। বুঝতে পারছো? আবার তুমি চিন্তা করো ভিন্ন পর্যায়ে শক্তি স্তর যত, সেই শক্তি স্তর নাম্বার অনুযায়ী আকার বাড়ে। কারো শক্তি স্তর 1টা, কারো শক্তি স্তর 2টা, কারো শক্তি স্তর 3টা, কারো শক্তি স্তর 4টা। তখন কি হয়? শক্তি স্তর নাম্বার বাড়ার সাথে সাথে আকারও বাড়তে থাকে। তাহলে আকারের সিকোয়েন্সে দেখো ক্যালসিয়াম থেকে জিঙ্ক ছোট কেন? কারণ একই শক্তি স্তরে ইলেকট্রন বেশি। হ্যাঁ, আবার ক্লোরিনের ক্ষেত্রে তৃতীয়, দেখো ক্লোরিনের ক্ষেত্রে শক্তি স্তরই তো কম, 3টা মাত্র শক্তি স্তর। তখন কি হবে? তখন ক্লোরিনের আকার সব থেকে ছোট হবে। ঠিক আছে, তো তখন আমরা এই সিকোয়েন্সটা পেয়ে যাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, দেখো আমাদেরকে বলেছে এ বি এবং ডি, কখনো কখনো দেখো এই যে এ বি সি ডি উল্লেখ করবে। এ এবং বি এর আয়নীকরণ শক্তি তুলনামূলক ব্যাখ্যা করো। এ হচ্ছে সোডিয়াম এবং 14 হচ্ছে সিলিকন। হ্যাঁ, এদের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করব আমরা। ফাইন, আয়নীকরণ শক্তি অলরেডি আমরা জানি। সো এই মৌলটা 11, তার মানে হচ্ছে সোডিয়াম। আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2 2s2 2p6 এবং 3s1। ঠিক আছে, এরপর হচ্ছে 14 কার? 14 হচ্ছে সিলিকনের। হ্যাঁ, 1s2 2s2 2p6
3s2, হ্যাঁ দেখো 10 2 12 আর 2 14, ঠিক আছে 3p2। এবার আসো সর্ববৃহৎ স্তরে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে 4টা ইলেকট্রন আছে। আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি বলেছিলাম? আয়নীকরণ শক্তি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, এক হচ্ছে স্থিতিশীলতা, আয়োনাইজেশন এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? স্থিতিশীলতার উপর ডিপেন্ড করে। এবং আয়োনাইজেশন এনার্জি কিসের সাথে? ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। এখানে যেহেতু কেউই স্থিতিশীল নয়, তাহলে সোডিয়াম এবং সিলিকনের মধ্যে তারা যেহেতু একই পর্যায়ের মৌল, একই পর্যায়ে একটা ইলেকট্রন আছে, একই পর্যায়ে সর্ববৃহৎ স্তরে 4টা ইলেকট্রন রয়েছে, তাহলে 4টা ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি বলে আকর্ষণ করবে, ব্যাসার্ধ আরো ছোট হয়ে যাবে। আর যে মৌল নিউক্লিয়াসে যত কাছাকাছি থাকে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা সব থেকে বেশি কঠিন। যে মৌল নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা তত কঠিন, ঠিক আছে। এখন তাই যদি হয়, তাইলে ব্যাসার্ধ যার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, ব্যাসার্ধ ছোট আয়নীকরণ শক্তি বেশি, তাহলে আয়নাইজেশন এনার্জির সিকোয়েন্সটা হবে সিলিকন আয়নাইজেশন এনার্জি বেশি সোডিয়ামের থেকে, কারণ সিলিকন ছোট। অর্থাৎ ব্যাসার্ধের সাথে যদি আমরা বলি, তাহলে ব্যাসার্ধ ছোট কার? সিলিকনের। আয়নীকরণ শক্তি বেশি কার? সিলিকনের। ব্যাসার্ধ ছোট তাই আয়নীকরণ শক্তি বেশি। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না। গ্রুপে মৌলের অবস্থান, অর্থাৎ কত নম্বর গ্রুপে অবস্থান করবে সেটা সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাইলে উদ্দীপকের আলোকে যদি বিশ্লেষণ করতে হয়, আমরা গ্রুপ নির্ধারণ করা অলরেডি শিখিয়েছি, বলেছি যে এই টাইপের প্রশ্নই সব থেকে বেশি হবে তোমাদের। তাহলে 11 হচ্ছে সোডিয়াম, তাই না? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, সবকিছুর ক্ষেত্রে মূল হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2p6 3s1। এরপর 14 কার? 14 হচ্ছে সিলিকনের। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 এবং 3p2। এরপর 24 হচ্ছে ক্রোমিয়াম। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। ক্রোমিয়ামের যেহেতু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তাহলে এবার দেখো সর্ববহিস্থ স্তর, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর এবং এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। তাহলে গ্রুপ নাম্বার যদি আইডেন্টিফাই করি, আমরা বলেছিলাম গ্রুপ নাম্বার আইডেন্টিফাই করতে হয় s প্লাস p প্লাস 10 s প্লাস d। তাহলে এখানে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা? একটা। এবং গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বারও 1। এখানে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা? 4টা, বাট গ্রুপ নাম্বার কত হবে? s প্লাস p প্লাস 10, তাইলে 14 হয়ে যাবে। তাহলে ইলেকট্রন নাম্বারের গ্রুপ নাম্বার কি সমান হলো? হলো না তো। এখানে দেখো ইলেকট্রন কয়টা? ইলেকট্রন 6টা। আর গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বারও কিন্তু 6, কারণ s প্লাস d তে 6টা ইলেকট্রন আছে। s প্লাস d তে যেহেতু 6টা ইলেকট্রন আছে, গ্রুপ নাম্বার 6। সো এই যে এই পয়েন্টে এসে তুমি কিন্তু বলতে পারছো ইলেকট্রন সংখ্যা এবং গ্রুপ সংখ্যা কিন্তু সমান নয়, যেটা তোমাদের এখানে ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ সব সময় তোমার ইলেকট্রন সংখ্যাই গ্রুপ নাম্বারের সমান হবে না। পি এর ক্ষেত্রে, অর্থাৎ s প্লাস পি এর ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম হবে, ঠিক আছে। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2023-এ। কিছু প্রশ্ন সলভ করার পর দেখবা তোমাদের সব কোশ্চেন কমন হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখবা সব কোশ্চেন তোমাদের কমন। 21 17 14 এবং 11 চারটা মৌল, এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ প্রচলিত মৌলের প্রতীক নয়। এক্স জেড ওয়াই মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তাহলে এক্স, এরপর হচ্ছে জেড এবং হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই না, ওয়াই না অ্যাকচুয়ালি ডাব্লিউ, এক্স জেড ডাব্লিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2023-এ। ফাইন, প্রথমে আসো এক্স। 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কে আছে? স্ক্যান্ডিয়াম। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। হ্যাঁ, এরপর আমরা গ্রুপ নির্ধারণ করব। জেড হচ্ছে 14, তাহলে সিলিকন হচ্ছে 14, 1s2 2s2 2p6 3s2 3p2। এরপর হচ্ছে 11, তার মানে হচ্ছে সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1। বলেছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, তার মানে আমাদের গ্রুপ এবং পর্যায় দুইটাই নির্ধারণ করতে হবে।
4s2 3d1 3s2 3p2 3s1। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। এরপর কাজ সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্দেশ করে। এরপর গ্রুপ নির্ধারণের জন্য 3টা রুলস আছে, সেটা তো অলরেডি তোমরা জানোই। তাহলে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 4। তাহলে পর্যায় কত হবে? চতুর্থ পর্যায়। আর গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে s+d যদি হয়, s+d এর ইলেকট্রনই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। এক্ষেত্রে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। তাহলে পর্যায় হচ্ছে তৃতীয়। এবং আমরা যদি গ্রুপের কথা বলি তাহলে গ্রুপ নাম্বার কত হবে? s+p+10। তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 14। যেহেতু s+p মিলে 4, তাহলে s+p+10 মিলে হবে 14। এখানে এসে দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, তাহলে তৃতীয়। আর গ্রুপ নাম্বার যেহেতু শুধুমাত্র s, তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই সহজ। ইলেকট্রন বিন্যাস করবে এন্ড দেন গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করে ফেলবে। এবার বলেছে YZ। এবার কি বলেছে দেখো, আমাদের দুটো টপিক থেকে প্রশ্ন করেছে। YZ, Y, এরপর Z এবং W এই মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করতে বলেছে। পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, পারমাণবিক ব্যাসার্ধের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। কারণ ব্যাসার্ধ যদি বাড়ে ইলেকট্রন আসক্তি কমতে থাকে, ব্যাসার্ধ যদি কমে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে। তাহলে একটা বের করলে আরেকটা হয়ে যাবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে কাজ করা। 11, 14 এবং 17 W হচ্ছে 11 মানে হচ্ছে আমাদের সোডিয়াম। দেখো একই কাজ, আবারও সেই ইলেকট্রন বিন্যাস বের করা। 2s2 2p6 এবং হচ্ছে 3s1। এরপর 14 মানে হচ্ছে Z, তার মানে আবার সেই সিলিকন, সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p2 এবং হচ্ছে 17 ক্লোরিন। এরা একই পর্যায়ের মৌল, 1s2 2s2 2p6 3s2 3p5। সো দেখো এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, এটা সর্ববহিস্থ স্তর এবং এটা সর্ববহিস্থ স্তর। সর্ববহিস্থ স্তর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তারা একই পর্যায়ের মৌল, তৃতীয় তৃতীয় তৃতীয়। একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে কি হয়? একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোট হতে থাকে। আকার যখন ছোট হতে থাকে ইলেকট্রন আসক্তি কিন্তু তত বাড়তে থাকে। ঠিক আছে, দেখো ইলেকট্রন অ্যাফিনিটির সাথে সম্পর্কটা কি? ইলেকট্রন অ্যাফিনিটির সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যে মৌল যত ছোট হতে থাকে তার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি তত বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যত যাব, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধের সম্পর্কটা কি? দেখো ব্যাসার্ধের সম্পর্কটা হচ্ছে আমি যখন বাম থেকে ডানের দিকে যাব তত ব্যাসার্ধ কমবে, উপর থেকে নিচের দিকে যাব তত বাড়ে। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, বাম থেকে ডানের দিকে যাব বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তার মানে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেটা আমি এইখানে তোমাদেরকে এক্সপ্লেন করেছি। এবার আসো বাম থেকে ডানের দিকে যেহেতু যাচ্ছে ব্যাসার্ধ কমছে, তাই ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে থাকবে। ঠিক আছে, আর ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে? হচ্ছে গ্যাসীয় অবস্থায় একমল বিচ্ছিন্ন পরমাণু একমল ইলেকট্রন গ্রহণ করে একমোট ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপশক্তি বিকিরিত হয়। কারণ ইলেকট্রন অ্যাফিনিটি একটা তাপোৎপাদী প্রক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করলে তাপশক্তি বিকিরিত হয়, তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। ফাইন, আমরা চলে যাচ্ছি বরিশাল বোর্ড 2023-এ। বরিশাল বোর্ড 2023-এ চলে যাচ্ছি। ওকে, সো আমাদের এখানে কি বলেছে দেখো, খুবই সহজ একটা প্রশ্ন। এখানে এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহৃত হয়। এক্স ওয়াই এবং জেড, হ্যাঁ, পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1-এ এক্স মৌলের অবস্থান যুক্তিসঙ্গত কিনা সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ এই যে হাইড্রোজেনের অবস্থান সেটা যুক্তিসঙ্গত কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সো আসো আমরা ব্যাখ্যা শুরু করি যে আমাদের এই যে পর্যায় সারণীতে গ্রুপ 1-এ হাইড্রোজেন মৌলের অবস্থান আসলে যুক্তিসঙ্গত কিনা। তো আমরা যদি দেখি যে আমাদের হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাসটা আসলে কি, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s1। হ্যাঁ, এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যখন গ্রুপ 1-এর ক্ষেত্রে বলতে যাব, দেখো গ্রুপ 1-এ কারা আছে? হ্যাঁ, হাইড্রোজেন, লিনা, কে, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এদের সবার সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন বিদ্যমান, তাই না? সো সেই অনুযায়ী
হাইড্রোজেনেরও সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন বিদ্যমান, এবং এরা সবাই কি, এরা সবাই হচ্ছে তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, কেন? কারণ এরা একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলতে পারে। ঠিক আছে, তো এবার আমরা যখন, এটা হচ্ছে গ্রুপ 1 এর কথা বলছি, আবার গ্রুপ 17 এর ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রেটিন, এদের প্রত্যেকের ধর্ম হচ্ছে এরা একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে নিয়ন, ক্লোরিনের ক্ষেত্রে আর্গন, এভাবে করে আমাদের পরবর্তী মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তো হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে। তো সেই অনুযায়ী এর অবস্থান গ্রুপ 17-তে হওয়ার কথা। আবার গ্রুপ 1 এর অর্থাৎ ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ আমাদের ক্ষার ধাতু সমূহের ধর্মের জন্য আমাদের হাইড্রোজেনের অবস্থান গ্রুপ 1 এ হওয়ার কথা। তাইলে এখানে যে কনফিউশনটা তৈরি হচ্ছে, রাসায়নিক ধর্মাবলী প্র্যাকটিস করে দেখা যায় হাইড্রোজেনের ম্যাক্সিমাম ধর্মাবলী গ্রুপ 1 এর ক্ষার ধাতু সমূহের সাথে মিলে যায়, এই জন্য হাইড্রোজেনকে গ্রুপ 1 এর সাথে স্থান দেওয়া হয়েছে। সো 17 এর সাথে এবং 1 এর সাথে দুটোর সাথে মিলে গেলেও হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়ার কারণ হচ্ছে তার সকল রাসায়নিক ধর্মাবলী পর্যালোচনা করলে দেখা যায় ম্যাক্সিমাম ধর্মগুলো গ্রুপ 1 এর মৌল সমূহের সাথে মিলে যায়, এই জন্য তাকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি ঘতে, ওয়াই এবং জেড। হ্যাঁ, ওয়াই এবং জেড মৌলের উভয়ের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। 14 হচ্ছে সিলিকন, 47 হচ্ছে সিলভার। আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব। ঠিক আছে, সো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখলে বুঝতে পারবো যে সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা। সো প্রথমে আসা যাক সিলিকনের ক্ষেত্রে। সিলিকন হচ্ছে 14। ঠিক আছে, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p2, এটা সাধারণ নিয়ম মেনে চলছে, কারণ আমরা দেখেই বুঝতে পারছি যে 1s এর পর 2s, 2s এর পর 2p, তারপর 3s, তারপর 3p তে ইলেকট্রন যায়। এরপর দেখো, এরপর হচ্ছে 47। 47 হচ্ছে সিলভারের জন্য। তো সিলভারের ক্ষেত্রে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপর 4s2, 4s2, 3d10। তাইলে 3d10 4s এর পরে আসে হচ্ছে 4p, 4p6, 4p এর পরে আসে হচ্ছে 4p এর পরে আসে হচ্ছে 5s, এরপর হচ্ছে 5s2, 4d কত থাকে আমরা একটু দেখি, 10, 4 4 10, 10 10 20 আর 10 30, 30 দেখি 6 আর 4 10, 4 4 10 20 আর 10 30। হ্যাঁ, তারপর 30 এর পরে আমি দেখতে পাচ্ছি 6 2 8, 38, তাহলে 47, তাহলে 49 থাকে। এই যে আমাদের যে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে যে ভেজালটা আসে, সেই ভেজালটা কিন্তু রয়ে গেছে এখানেও। এইটা হচ্ছে একটা ভুল পদ্ধতি, তাই না? এই যে ভুল পদ্ধতি, তখন কি হয়? স্বাভাবিক নিয়ম যে মেনে চলে না বলছি, তখন 4s থেকে একটা ইলেকট্রন d তে শিফট হয়ে যায়, কারণ আমরা জানি d অরবিটালের ক্ষেত্রে d5 এবং d10 এই দুটো অবস্থায় তারা কি থাকে? তারা স্থিতিশীল থাকে। আমরা কিন্তু কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে জানি, তাই না? স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এই দুটো অবস্থায় তারা কি থাকে? তারা থাকে হচ্ছে স্থিতিশীল। তারা স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জন করে। হ্যাঁ, মানে স্থিতিশীলতা, তারা স্থিতিশীল হয়। ঠিক আছে, তাহলে এবার একটু চিন্তা করো, এই যে আমরা দেখেছি না ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s2 3d4, হ্যাঁ, তখন s থেকে একটা ইলেকট্রন d তে শিফট হয়ে 3d5 হয়ে যায়। আবার কপারের ক্ষেত্রে 4s2 3d9, একটা ইলেকট্রন s থেকে শিফট হয়ে 3d10 হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আমরা লিখছি নিচে 47, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 4d10, 5s1। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটনা ঘটছে, যেটা তোমাদেরকে লিখতে হবে। এবং ইন অ্যাডিশন হচ্ছে কপার এবং ক্রোমিয়াম। কপার এবং ক্রোমিয়াম, এই প্রশ্নটাও কিন্তু আসার মতো। ঠিক আছে, এই যে 47 দেখে একদম পারবো না, 47 কার পারমাণবিক সংখ্যা, এগুলো কিন্তু একটু প্র্যাকটিসে রাখতে হবে। পুরো পর্যায় সারণীটা মাথার মধ্যে একদম কপি করে রাখতে হবে, কারণ এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি কিন্তু ভালোই ভেবাচাকা খেয়ে যাবা। সো
হোপফুলি তোমরা এই প্রশ্নটা এখন বুঝতে পেরেছো, তাই না? ওকে, সো এই যে দেখো সিলিকন স্বাভাবিক নিয়মেই যাচ্ছে, বাট আমরা যখন সিলভারের ক্ষেত্রে দেখছি সিলভারের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম যাচ্ছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান বের করতে বলেছে। এ মৌলের অবস্থান বের করতে বলেছে। এ মৌলটা কি 23। অলরেডি সিলেটপুর 2023 আমরা কিন্তু এটা ডান করে ফেলেছি অলরেডি, তাই না? অলরেডি এটা ডান। কোথায় ডান? আমরা দেখেছি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তাই না? এ মৌলটা হচ্ছে ভ্যানাডিয়াম, যার ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন কি 4s2 3d3। পর্যায় সারণীতে চতুর্থ পর্যায় এবং গ্রুপ নাম্বার হচ্ছে 5। দেখেছো এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন কিন্তু রিপিট হবে, সামনেই দেখতে পাবা। বি ও সি মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। বি এবং সি, মাত্রই বলছিলাম যে এই প্রশ্নটা আসবে, তাহলে এই প্রশ্নটাও ডান, তাই না? আমি একটু দেখাই দিই অলরেডি। এই প্রশ্নটা যেহেতু তোমাদের আসতেছে পরীক্ষায়, আমি একটু তোমাদেরকে দেখাই দিই। একদম সিলভারের মতো, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে একদম সিলভারের মতো। 24 ক্রোমিয়াম স্বাভাবিক নিয়মে যেটা হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। এইটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, বাট এটা হচ্ছে একটা ভুল নিয়ম, কারণ সর্ববহিঃস্থ স্তরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3d যখন 4 থাকে তখন সে স্থিতিশীল থাকে না, তখন সে স্থিতিশীল থাকে না। তার স্থিতিশীল অবস্থা হচ্ছে 3d5 এবং 3d10। তখন s থেকে একটা ইলেকট্রন 3d তে শিফট হয়ে যায় এবং ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d5 4s1। এটাই হচ্ছে আমাদের কারেক্ট ইলেকট্রন বিন্যাস। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং সি মৌল 29, অর্থাৎ আমরা কপারের ক্ষেত্রে যাচ্ছি 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। হ্যাঁ, এই যে দেখো এখানেও কিন্তু সেম কেস, সর্ববহিঃস্থ স্তরে আমার একটা ইলেকট্রন s থেকে d9 এ যখন শিফট হয়ে যাবে তখন সে স্থিতিশীলতা দেখাবে। এবং ফাইনালি আমরা যেটা পাই সঠিক পদ্ধতি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d10 4s1। এবং এটাই হচ্ছে কারেক্ট। এবং এজন্য বলা হয় এই যে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। ঠিক আছে, তো কয়টা মৌলের ক্ষেত্রে প্রশ্নটা আসতে পারে? কপার, ক্রোমিয়াম, সিলভারের ক্ষেত্রে আসতে পারে। হ্যাঁ, কপার, ক্রোমিয়াম এবং সিলভারের ক্ষেত্রে। তো সবসময় মাথায় রাখবা d4 হলে d5 হয়ে যায়, d9 হলে d10 হয়ে যায়। ঠিক আছে, এবং প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর XYZ মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা করো। হ্যাঁ, ইলেকট্রন আসক্তির প্রশ্ন অলরেডি আমরা পেয়েছি যদিও, তারপর দেখি একটু মৌলগুলো। এক্স, ম্যাগনেসিয়ামের আগে কে থাকে? ম্যাগনেসিয়ামের আগে হচ্ছে সোডিয়াম। ম্যাগনেসিয়ামের পরে কে? ম্যাগনেসিয়ামের পরে হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, জেড হচ্ছে ক্লোরিন এবং এটা হচ্ছে আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন। সো ফাঁকা জায়গাগুলো আগে একটু ফিল আপ করে নিবা তোমরা। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেনগুলো সলভ করা সহজ হবে। এবার আসো XYZ বলেছে, তাই না? তাহলে এক্স সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং জেড হচ্ছে ক্লোরিন। এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির তুলনা করতে বলেছে, ইলেকট্রন আসক্তি। তাহলে আসো প্রথম আমাদের কাজটাকে ইলেকট্রন বিন্যাস করে ফেলা, তাই না? তাহলে এক্স মৌলটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11 1s2 2s2 2p6 এবং 3s1। এবার ওয়াই মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13, তাহলে 1s2 2s2 2p6 এরপর হচ্ছে 3s2 3p1। এরপর জেড মৌলটা হচ্ছে ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। এরা সবাই খেয়াল করে দেখো, এরা সবাই কিন্তু একই পর্যায়ের মৌল, তাই না? দেখো একই পর্যায়ের মৌল। আমরা কি জানি বাম থেকে ডানের দিকে গেলে কি হয়?
বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ বাম থেকে ডানের দিকে গেলে কি হয়? কমে। আর উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, যেহেতু শক্তি স্তর বাড়ে। আবার ইলেকট্রন অ্যাফিনিটি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। এই জন্য ইলেকট্রন অ্যাফিনিটির সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ইলেকট্রন অ্যাফিনিটির সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ যে মৌল যত ছোট তার ইলেকট্রনের প্রতি আসক্তি তত বেশি, যে মৌল যত বড় তার ইলেকট্রনের প্রতি আসক্তি তত কম। ঠিক আছে, ফাইন। তাহলে এবার দেখো, বাম থেকে যত ডানে যাচ্ছি আকার তত ছোট হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি তত কিন্তু বাড়ছে। তাহলে দেখো, সোডিয়ামের থেকে, যেহেতু কেউই এখানে স্থিতিশীল না, সোডিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, অ্যালুমিনিয়ামের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। যেহেতু একই পর্যায়ে, তৃতীয় পর্যায়ে সবগুলা বাম থেকে ডানের দিকে যাচ্ছি, এই জন্য ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুও কিন্তু বাড়তেছে। হোপফুলি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার দেখো, এক্স এবং জেড মৌল, হ্যাঁ আবারও যাই, এক্স হচ্ছে সোডিয়াম, হ্যাঁ, আর জেড হচ্ছে ক্লোরিন। দুটি উভয় অত্যন্ত সক্রিয় মৌল, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। ঠিক আছে, সক্রিয়তার কারণ ভিন্ন। ঠিক আছে, আসো তাহলে এক্স মৌলটা কি? এক্স মৌলটা হচ্ছে সোডিয়াম 1s2 2s2 2p6 এবং 3s1। হ্যাঁ, আমরা সলভ করছি ঘ নাম্বার প্রশ্ন। সক্রিয়তার প্রশ্ন মাঝে মধ্যেই আসবে। গ্রুপ 1 এর ক্ষেত্রে সক্রিয়তা, গ্রুপ 17 এর ক্ষেত্রে সক্রিয়তা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে 17 ক্লোরিন, এ হচ্ছে গ্রুপ 17 এর মৌল 1s2 2s2 2p6 3s2 এবং দেন হচ্ছে 3p5। তো প্রথমে আসো, সর্ববহিস্থিত স্তর নিয়ে আমাদের মেইন ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে সর্ববহিস্থিত স্তর, এটা সর্ববহিস্থিত স্তর। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে পারে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে। বিপরীতে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয় এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে। তো এই ব্যাখ্যা অনুযায়ী এ হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক এবং এই কনসেপ্ট অনুযায়ী এ হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক, তাই না? দেখো, এ খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলতে পারছে, এ খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলতে পারছে। অর্থাৎ এ হচ্ছে আমাদের ধাতু যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ধাতু সক্রিয়তা ডিপেন্ড করে কোন ধাতু কত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারছে। বরং উপর থেকে নিচের দিকে গেলে, না কে রুবি সেচে ফেলেছে, যত নিচের দিকে যাব সেই মৌলটার শক্তি স্তর তত বেশি বাড়ছে এবং সে তত সহজে ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারবে। মানে গ্রুপ 1 এর ক্ষেত্রে, ধাতু সমূহের ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে যাব তত কিন্তু সক্রিয়তা বাড়তে থাকবে, কারণ সহজে সহজে ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারে, তাই না? সো দেখো, ব্যাপারটা কিন্তু এমন যে যে মৌল ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, অতটার ক্ষেত্রে তাই যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই না? তাহলে এক্ষেত্রে কেন তীব্র তড়িৎ ঋণাত্মক বলছি বুঝতে পারছো? এ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কি এ হচ্ছে অধাতু। তাহলে দুইটার ক্ষেত্রে সক্রিয়তার রিজন কিন্তু ভিন্ন। একটা মৌল ইলেকট্রন ত্যাগ করার জন্য তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য সক্রিয়, আর একটা মৌল ইলেকট্রন গ্রহণ করার জন্য সক্রিয়। সো গ্রুপ 1 এবং 17 নিয়েও কিন্তু, অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 17 এর ক্ষেত্রে সেম কোশ্চেনটা কিন্তু তোমাদের কাছে চাইতে পারে। ইভেন গ্রুপ 1 এবং 17 দুইটার ক্ষেত্রে আমাদের আয়নিকণ শক্তি, ইলেকট্রন শক্তি সব ধরনের প্রশ্নই কিন্তু তোমাদেরকে করতে পারে। সো হোপফুলি তোমরা কনসেপ্টটা ধরতে পেরেছো, এইভাবে করে তোমরা উত্তর করে ফেলতে পারবে। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, ঢাকা বোর্ড 2022-এ। ঠিক আছে, সো আমরা একটু দেখে নিই যে এখানে আমাদের কি চেয়েছে। হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন। এভাবে চার্ট দেখলে তোমরা যেটা খেয়াল করবা, এভাবে চার্ট দেখলে তোমাদের কাজটা হচ্ছে এটা, যে প্রথমে যে বক্সের খালি জায়গাগুলো আছে সেগুলো তোমরা এভাবে সলভ করে ফেলবা। ঠিক আছে, যে ফাঁকা জায়গাগুলো আছে, তাইলে দেখবা কোশ্চেন তোমাদের কাছে খুব সহজ লাগছে। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি 9 জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো, সোডিয়াম এবং ওই পর্যায়ের সর্ববহিস্থিত স্তরে কে থাকবে? আর্গন থাকবে। তারপরে জেড মৌলটা হচ্ছে আর্গন, আর কিউ হচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে হবে। তো আসো আমরা সলভ করে ফেলি। খুবই সহজ প্রশ্ন। আমাদের এখানে পারমাণবিক ভর সম্পর্কে কিন্তু আইডিয়া থাকা দরকার। আর্গন, যার পারমাণবিক ভর কত? আর্গন হচ্ছে 18, বাট পারমাণবিক ভর হচ্ছে 40। পটাশিয়াম, যার পরে অবস্থান 19, যার পারমাণবিক ভর হচ্ছে 39। ঠিক আছে, এই যে দেখো, আমরা এক্ষেত্রে কি দেখতে পাই? আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি
যে পারমাণবিক ভর বাড়ছে, বাট পারমাণবিক সংখ্যা বাড়ছে, বাট পারমাণবিক ভর কমছে। পারমাণবিক ভর অনুযায়ী আর্গনের অবস্থান পটাশিয়ামের পরে হওয়ার কথা, পারমাণবিক ভর অনুযায়ী, তাই না? 39-এর পরেই তো 40 আসবে। তো এই জন্য আমরা যখন সিকোয়েন্স করছি 18 নম্বর গ্রুপে কার থাকার কথা? আর্গনেরই থাকার কথা। এখানে কি পটাশিয়াম গেলে হবে? পটাশিয়ামের ধর্মাবলী কি নিষ্ক্রিয় গ্যাসের ধর্মাবলীর সাথে মিলবে? মিলবে না তো। তাইলে পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজাচ্ছি, অর্থাৎ এই অনুযায়ী যখন সাজাচ্ছি, তখন সিকোয়েন্স কিন্তু মিলছে না। এই জন্য আমরা তখন পরবর্তীতে বিজ্ঞানী মোশলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হলো, এবং পারমাণবিক সংখ্যা কর্তৃক মোশলে কর্তৃক আবিষ্কারের পরে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, সেটাই ডিসকাশন হলো, এবং সিদ্ধান্ত হলো পারমাণবিক সংখ্যাই পর্যায় সারণীর মূল ভিত্তি। এবং পরবর্তীতে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরা হয়, এবং একই সাথে ইলেকট্রন বিন্যাস যখন অপশনে থাকবে তখন ইলেকট্রন বিন্যাসকে কারেক্ট হিসেবে ধরা হয়। এবং তোমরা দেখবা যে বিভিন্ন সময়ে ইলেকট্রন বিন্যাস যদি অপশনে থাকে, এমসিকিউতে তোমরা দেখবা যে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে কাউন্ট করা হচ্ছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ এক্স ওয়াই মৌলসমূহের পারমাণবিক আকার, পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রম, তার মানে কি ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি। পি তার মানে কি? লি না কে রুবি ছেঁচে ফেলেছে, তার মানে কি এটা লিথিয়াম না। এরপর হচ্ছে কিউ কোথায়? কিউ হচ্ছে এখানে, এটা হচ্ছে পটাশিয়াম। লি কে এক্স ওয়াই, সোডিয়ামের পরবর্তী মৌলটাকে, সোডিয়ামের পরবর্তী মৌলটা হচ্ছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এরপর হচ্ছে ওয়াই মৌলটাকে, এক্স ওয়াই মৌলসমূহের পারমাণবিক সংখ্যা ওয়াই, তাহলে এর পরবর্তী মৌলটাকে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, তাই না? এবং জেড মৌলটা হচ্ছে আর্গন। তাহলে আমাদের কাজ হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের সিকোয়েন্সটা করা। তো আসো আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি। লিথিয়াম, লিথিয়াম হচ্ছে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 3। ঠিক আছে, 1s2 2s1। এরপর আসো, এরপর বলেছে পি কিউ এক্স ওয়াই, তাহলে এবার আসো কিউ, কিউ মৌলটা কি? সোডিয়াম, পটাশিয়াম 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। ঠিক আছে, ফাইন। এরপর আসো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে 1s2 1s2 2s2 2p6 এবং 3s2। এরপর ওয়াই হচ্ছে অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 এবং 3s1, 2p6 এবং 3s2 3p1। ঠিক আছে, ফাইন। এবার সর্ববহিস্থ স্তরগুলো আমরা একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, এইটা হচ্ছে দেখো সর্ববহিস্থ স্তর, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, এইটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। এখন আসো, এখানে খুব মজার বিষয় আছে। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হচ্ছে তারা একই পর্যায়ের মৌল, একই পর্যায়ের মৌল। একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে কি হয়? আকার ছোট হতে থাকে। তাহলে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে ছোট। ঠিক আছে, এইবার আসা যাক, এইবার আসা যাক। দেখো পটাশিয়ামের শক্তি স্তর সব থেকে বেশি, তাই না? পটাশিয়ামের শক্তি স্তর কয়টা? 4টা। এদের শক্তি স্তর কয়টা? 3টা। তাহলে 3টা শক্তি স্তর এবং 4টা শক্তি স্তর। আমরা একই পর্যায়ে ইলেকট্রন কাউন্ট করব, ভিন্ন ভিন্ন পর্যায়ে শক্তি স্তর কাউন্ট করব। একই পর্যায়ে ইলেকট্রন কাউন্ট করব, ভিন্ন ভিন্ন শক্তি স্তরে আমরা ভিন্ন ভিন্ন পর্যায়ে শক্তি স্তর কাউন্ট করব। তাহলে 4টা শক্তি স্তর, তাহলে সবার থেকে বড়কে পটাশিয়াম, সবার থেকে বড়কে পটাশিয়াম। এবার আসো লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে এর শক্তি স্তর 2টা, এর শক্তি স্তর কয়টা? 3টা। এর শক্তি স্তর 2টা, এর শক্তি স্তর কয়টা? 3টা। এর শক্তি স্তর 2টা, এর শক্তি স্তর 3টা। তাহলে দেখো পটাশিয়ামের পরেই আসছে ম্যাগনেসিয়াম, এরপর আসতেছে অ্যালুমিনিয়াম এবং সবার ছোট হচ্ছে লিথিয়াম। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। সো এইভাবে ইলেকট্রন বিন্যাস করবা এবং এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা আকার নিয়ে চিন্তা করবা। এখন তোমাদেরকে যদি বলি যে আয়নীকরণ শক্তি কি হবে, ইলেকট্রন শক্তি কি হবে, ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তি কিংবা ইলেকট্রন শক্তি দুইটারই সম্পর্ক ব্যস্তানুপাতিক, সেই প্রশ্ন উত্তর কি পারা যাবে না? অবশ্যই পারা যাবে, খুবই সহজ। হ্যাঁ, গো টু দ্য নেক্সট কোশ্চেন। পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান বের করো। আবারও দেখো সেই একই টাইপের প্রশ্ন চলে এসেছে। সি মৌলের অবস্থান বের করতে বলেছে আমাদেরকে। এবিসি, সি হচ্ছে ক্যালসিয়াম, তাই না? তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি। ক্যালসিয়াম, হ্যাঁ
ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s2, সর্ববৃহৎ স্তর এটা। তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্দেশ করে। তাহলে পর্যায় কত হবে? পর্যায় হচ্ছে চতুর্থ। আর গ্রুপ এস, এস প্লাস পি প্লাস 10 নাকি ডি? শুধু এস, তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 2। দেখো খুবই সহজ, এই প্রশ্ন অলরেডি সলভ করেছি। সিমোলার অবস্থা নির্ণয় করো, এটা তো অলরেডি ডান হয়ে গিয়েছে। আমরা পরের কোশ্চেনে যাই। ঘ, এ বি সি মৌলতের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ম্যাগনেসিয়াম 12, তাই না? তাহলে 1s2 2s2 2p6 এবং 3s2। এরপর হচ্ছে পটাশিয়াম, যেখানে আমরা 19 দেখছি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এবং এরপর হচ্ছে ক্যালসিয়াম 20, 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 4s2। এরপর আমরা চলে যাব সর্ববহিঃস্থ স্তরে। এরপর 3s2 4s1 4s2। তাহলে দেখো খুবই সহজ, শক্তি স্তর বেড়ে গিয়েছে অলরেডি। এখন মজার বিষয় হচ্ছে এই দুইটা একই পর্যায়ে, এই দুইটার পর্যায় একই। পর্যায় কত? এই দুইটারই পর্যায় দেখো চতুর্থ। তাহলে একই পর্যায়ে সর্ববহিঃস্থ স্তরে যখন ইলেকট্রন বাড়ে তখন নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, ব্যাসার্ধ কি হয়? কমে যায়। তাহলে এই যে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের ইলেকট্রন বেশি, এই জন্য ক্যালসিয়ামের আকার ছোট। যত ডানে যাওয়া যাবে তত আকার ছোট হতে থাকে। সর্ববহিঃস্থ স্তরে যত ইলেকট্রন বাড়তে থাকবে তত আকার ছোট হতে থাকে। তাহলে বড় হচ্ছে পটাশিয়াম, ছোটকে ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়ামের মধ্যে ইলেকট্রন বেশি আছে। এবং 4টা শক্তি স্তর 3টা শক্তি স্তর, তাইলে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। 2টা ইলেকট্রন হলে কি হবে? আকার ছোট হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান বের করো। সিলিকনের পরে কে? সিলিকনের পরে হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাসের অবস্থান বের করো। তাহলে প্রথমে আমাদের কাজটা কি? প্রথমে আমাদের কাজটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে ফেলা, তাই না? ফসফরাস 15 হচ্ছে প্রোটন সংখ্যা, 1s2 2s2 2p6 3s2 এবং 3p3। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখতে পাচ্ছি কত? 3। তাহলে পর্যায় নাম্বার সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা তৃতীয়। গ্রুপ নাম্বার মনে মনে চিন্তা করে ফেলো, গ্রুপ নাম্বার এস নাকি এস প্লাস পি নাকি এস প্লাস ডি? এস প্লাস পি যদি হয় তাহলে 10 যোগ হবে 2 প্লাস 3 প্লাস 10, তাইলে হচ্ছে 15। দেখো কত সহজ প্রশ্ন। এরকম একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি 3-এর মধ্যে 3 পেয়ে যাচ্ছ। একই রকম ধর্ম প্রদর্শন করে কিনা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কাজটাকে আমি একটু বলি। তোমরা তখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবা, পানির সাথে বিক্রিয়া দিবা, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবা, ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবা, এইভাবে করে 2টা বা 3টা বিক্রিয়া দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে ধর্ম একই কিনা এরকম প্রশ্ন কিন্তু পরবর্তীতে তোমরা আরো ফেস করবা। আমি একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধর্ম একই কিনা দেখবা, ওই যে একই গ্রুপের মৌলসমূহ দেখবা একই রকম বিক্রিয়া দিচ্ছে। একই গ্রুপের মৌলসমূহ একই বিক্রিয়া দিবে ফর শিওর, কারণ তারা একই রাসায়নিক ধর্ম দেখায় বলেই কিন্তু একই গ্রুপে তাদেরকে অবস্থান দেওয়া হয়েছে। তাহলে দেখো WXY, W হচ্ছে না, X হচ্ছে কে, Y হচ্ছে রুবি। লিনাকে রুবি সেচে ফেলেছে। হ্যাঁ, আমার ইলেকট্রন বিন্যাসেরও কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র দেখাতে হবে তারা একই ধরনের রিয়াকশন দেখায় কিনা। হ্যাঁ, তারা একই ধরনের রিয়াকশন দেখায় কিনা, বুঝতে পারছো? অর্থাৎ পানির সাথে বিক্রিয়ার সময় তারা একই ধরনের রিয়াকশন দেখায় কিনা, অক্সিজেনের সাথে বিক্রিয়ার সময় তারা একই ধরনের রিয়াকশন দেখায় কিনা। হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমরা যখন বিক্রিয়া দেখাচ্ছি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, খ, আমরা যখন হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, H2 এর সাথে বিক্রিয়া, তখন দেখো সোডিয়াম প্লাস হাইড্রোজেন, হ্যাঁ
2 সোডিয়াম প্লাস হাইড্রোজেন, তাহলে 2NaH। আবার 2 পটাশিয়াম প্লাস হাইড্রোজেন, তখন 2KH। হ্যাঁ, আবার 2 রুবিডিয়াম প্লাস হাইড্রোজেন, তখন আমরা কি পাচ্ছি 2RBH। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া গেল। এরপর পানির সাথে বিক্রিয়া, H2O এর সাথে বিক্রিয়া, এর সাথে বিক্রিয়া, তাহলে দেখাবো সোডিয়াম প্লাস H2O, তখন NaOH। হ্যাঁ, আমরা সমতা করছি না, পটাশিয়াম প্লাস পানি, তখন আমরা পাবো KOH। হ্যাঁ, এরপর আমরা যাচ্ছি হচ্ছে রুবিডিয়াম প্লাস পানি, বাই প্রোডাক্টগুলো না লিখলেও কোনো অসুবিধা নাই, RbOH। এরপর আমরা বলছি হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া, দেখো সোডিয়াম প্লাস Cl2, তখন আমরা পাবো 2NaCl, 2 পটাশিয়াম প্লাস Cl2, 2KCl, 2 রুবিডিয়াম প্লাস Cl2, 2RbCl। সো এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, তারা যেহেতু একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করছে, যেহেতু একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করছে, তারা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করছে, তাই বলা যায়, হ্যাঁ, তাই বলা যায় উক্তিটি যথার্থ, অথবা এটা থেকে আমরা বুঝতে পারি যে তাদের একই রকম ক্রিয়া বিক্রিয়া দেখানোর জন্য তারা একই রকম রাসায়নিক ধর্ম সম্পন্ন মৌলসমূহ। এরকম যদি গ্রুপ 2 এর মৌলসমূহের ক্ষেত্রে হতো, তাও কিন্তু আমরা একই ধরনের রেজাল্ট পেতাম। ঠিক আছে, হোপফুলি তোমাদের এটা মাথায় থাকবে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা দেখি কি বলেছে এখানে। আমাদের এখানে বলেছে 1 নং এর মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব। তোমরা নিশ্চয়ই জানো বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্মের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ধাতব ধর্ম বলতে কি বোঝায়। হ্যাঁ, ধাতব ধর্ম বলতে কি বোঝায়? ধাতব ধর্মের কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ এর ধর্ম। ইলেকট্রন ত্যাগ এর ধর্মকে আমরা ধাতব ধর্ম বলছি। হ্যাঁ, সো বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায়, তত ধাতব ধর্ম কমে। উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত ধাতব ধর্ম বাড়ে। কেন বাড়ে? কারণ বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বাড়তে থাকে, তখন ইলেকট্রন ত্যাগের পরিবর্তে ইলেকট্রন গ্রহণ প্রবণতা বাড়তে থাকে। আর ওই যে বিপরীতে অধাতব ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ প্রবণতাকে আমরা অধাতব ধর্ম বলি। তাহলে বাম থেকে যত ডানের দিকে যেতে থাকবো তত ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমতে থাকে। এই জন্য বাম থেকে ডানের দিকে ধাতব ধর্ম কমতে থাকে। উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়তে থাকে। কেন? কারণ দেখো, বেরিলিয়ামের শক্তি স্তর হচ্ছে 2টা, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর হচ্ছে 3টা, ক্যালসিয়ামের শক্তি স্তর 4টা। তাহলে দেখো, আমরা যখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, আমি জাস্ট সর্ববহিস্থ স্তরটা দেখাই, 2s2, ম্যাগনেসিয়াম হচ্ছে 3s2, এরপর হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে 4s2। তাহলে দেখো, সর্ববহিস্থ স্তরের দূরত্ব নিউক্লিয়াস থেকে বাড়ছে। নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থান করছে তার জন্য ওই ইলেকট্রন দুইটা ত্যাগ করাটা বেশি সহজ। যে মৌল যত বেশি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি, তাই না? তাহলে উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু শক্তি স্তর বাড়ছে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, তার মানে তার জন্য ইলেকট্রন ত্যাগ করাটা সহজ। তার মানে কি? ধাতব ধর্ম বাড়ছে। উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে। এই জন্য ধাতব ধর্মের ক্ষেত্রে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়ামের ক্ষেত্রে ধাতব ধর্ম বাড়তে থাকবে। এটা শুধু গ্রুপ 1 এর জন্য, মানে গ্রুপ 2 এর জন্য না, গ্রুপ 1 এর জন্য, 2 এর জন্য সমানভাবে সত্য। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন।
দুইয়ের মৌলসমূহের একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা, মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা। এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু গ্রুপ নাম্বার আইডেন্টিফাই করি। প্রথমেই আসতেছে হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে 9, তাহলে 1s2 2s2 2p5। এরপর হচ্ছে ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 এবং দেন হচ্ছে 3p5। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন 35, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4p5। 6 4 10 20, 4s2 দেন হচ্ছে 3d10 এবং 4p5। দেখে 4 10 10 10 20 30 আর 5। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, হ্যাঁ, 3d10 4s2। এবার আসো সর্বভিত্তি স্তর আইডেন্টিফাই করি। এটা সর্বভিত্তি স্তর, এটা সর্বভিত্তি স্তর, এটা সর্বভিত্তি স্তর। এখন তোমরা চিন্তা করে দেখো একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা। এরা 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়ের মৌল, নো ডাউট। বাট গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে S+D হচ্ছে গ্রুপ নির্ধারণ করে। তাহলে এখানে গ্রুপ নাম্বার কত হবে? S+D তে ইলেকট্রন আছে 5 আর 2 7। গ্রুপ নাম্বার দেখো 5 আর 2 7, বাট S+P+10, তাই না? S+P+10, তাহলে 7 + 10 তার মানে কত? 17। এখানেও গ্রুপ নাম্বার 7 + 10 17। এখানেও গ্রুপ নাম্বার 7 + 10 = 17। ওই যে গ্রুপ নাম্বার আইডেন্টিফাই করার ক্ষেত্রে S+P+10 + S+D, তাই না? মানে 3টা টাইপ ছিল, তো আমরা প্রথম থেকেই বলেছি S এর ইলেকট্রন, S+P+10 এর ইলেকট্রন এবং S+D এর ইলেকট্রন। তাহলে এখানে 2 নম্বর কনসেপ্টটা কাজে লাগছে এবং গ্রুপ নাম্বার মিলিয়ে দেখলাম তারা সবাই একই গ্রুপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওই কোশ্চেনটাই কখনো কখনো একটু এদিকে ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। হ্যাঁ, তোমাদের কিন্তু একটু ধরতে পারতে হবে। দেখো কোশ্চেনটা কিন্তু সেম, নো চেঞ্জ, যে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। দেখো সেম কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, বাট তোমাদেরকে অ্যান্সার করতে পারতে হবে। অনেক সহজ প্রশ্ন। ওকে, ওয়াই মৌলের পর্যায় সারণীতে ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। ওয়াই পর্যায়ের মৌলসমূহ অর্থাৎ এই পর্যায়ের মৌলসমূহ, ঠিক আছে? অর্থাৎ গ্রুপ হচ্ছে পি কিউ আর পর্যায় হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, তাহলে জি এবং এল। আচ্ছা, স্ট্রনশিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে? তাহলে সোডিয়াম, এরপর না কে রুবি সেচে ফেলেছে, তার মানে হচ্ছে পটাশিয়াম, বুঝলাম। এরপর হচ্ছে কাবাব সরিয়ে, মোগলাই কাবাব সরিয়ে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে কাবাব, এটা হচ্ছে স্ট্রনশিয়াম। তাহলে পটাশিয়াম আর ক্যালসিয়াম ওয়াই পর্যায়ের মৌলসমূহ, জেড পর্যায়ের মৌলসমূহ, এক্স পর্যায়ের মৌলসমূহ। তাহলে আমাদেরকে বলেছে এই যে ওয়াই পর্যায়ের মৌলসমূহ, এদের ক্ষেত্রে পারমাণবিক আকারের ব্যাখ্যা করো। ঠিক আছে, তাই না? খুবই সহজ, অলরেডি আমরা এটা ব্যাখ্যা করে ফেলেছি, তাই না? অলরেডি এটা ব্যাখ্যা করে ফেলেছি। সেটা হচ্ছে পটাশিয়াম আর ক্যালসিয়াম। পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 and then 4s1, এবং ক্যালসিয়াম হচ্ছে 20, 1s2 2s2 2p6 3s2 3p6 and then 4s2। সর্বভিত্তি স্তর আইডেন্টিফাই করলে এখানে একটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, তাই না? এর একটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন। সর্বভিত্তি স্তরে ইলেকট্রন যত বাড়ে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ তত বাড়ে, ব্যাসার্ধ তত কমতে থাকে। তাইলে দেখো ব্যাসার্ধ কম হচ্ছে ক্যালসিয়ামের, কারণ ক্যালসিয়ামের সর্বভিত্তি স্তরে দুইটা ইলেকট্রন। পটাশিয়ামের ব্যাসার্ধ বড় কেন? কারণ সর্বভিত্তি স্তরে একটা ইলেকট্রন। সো ব্যাসার্ধ দিয়ে প্রশ্ন না করে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির প্রশ্নও করতে পারতো। এখন দেখবো ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদের কমন। আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো, কিউ। হ্যাঁ, কিউতে যারা আছে আয়নীকরণ শক্তি বলেছে। হ্যাঁ,
মোগলাই কাবাব পুড়িয়ে বাটিতে রাখো। ঠিক আছে, ঘ নাম্বার বলেছে। আমরা সর্ববহিঃস্থ স্তর নিয়ে কাজ করি। দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসবে হচ্ছে 3s2 সর্ববহিঃস্থ স্তর, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, হ্যাঁ 4s2, মোগলাই কাবাব সরিয়ে হচ্ছে 5s2। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন আয়নীকরণ শক্তির কথা বলছি, আয়োনাইজেশন এনার্জি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। কেন কমে? সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব নিউক্লিয়াস থেকে অনেক বেশি বাড়তে থাকে, তখন ওই মৌলটা ইলেকট্রন ত্যাগ করাটা অনেক সহজ হয়ে যায়। তো ইলেকট্রন ত্যাগ করাটা যদি সহজ হয়ে যায়, তার মানে কি আয়নীকরণ শক্তির ভ্যালু কমতে থাকে। যে মৌলের ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন, সে মৌলের আয়নীকরণ শক্তি বেশি। আর যে মৌলের ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তির প্রয়োজন, তার আয়নীকরণ শক্তি কম। আবার তোমরা নিশ্চয়ই জানো ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক তো ব্যস্তানুপাতিক। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে শক্তি স্তর বাড়ছে, ব্যাসার্ধ বাড়তে থাকবে, তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? কমতে থাকবে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একটু কম, স্ট্রনশিয়াম আরো কম। কিসের ক্ষেত্রে? ইন টার্মস অফ আয়োনাইজেশন এনার্জি। ব্যাসার্ধ হলে ডিফারেন্ট কেস। এখন দেখবো সবই তোমাদের কাছে কমন লাগবে, কোনটি ধাতব ধর্ম সব থেকে বেশি। তাহলে দেখো একই পর্যায়ে 11, 12, 16 বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম বাড়তে থাকবে। আমরা একটু সলভ করে দেখি। জাস্ট ইলেকট্রন বিন্যাস করলে দেখবা এই ধরনের প্রশ্ন তোমাদের সলভ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম 11, দেখো 1s2 2s2 2p6 and then 3s1। ওয়াই ম্যাগনেসিয়াম 12, তাহলে 1s2 2s2 2p6 then 3s2 16 সালফার। হ্যাঁ, তাহলে 1s2 2s2 2p6 3s2 and then 3p4। সর্ববহিঃস্থ স্তরগুলো আইডেন্টিফাই করি। 3s1 3s2 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 3p4। সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন যত বাড়ে ব্যাসার্ধ কিন্তু তত কমতে থাকে। বাট আমরা কি জানি, ধাতব ব্যাসার্ধে মানে ধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে ডানে যাব, ধাতব ধর্ম কমতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকে। কেন বাড়ে? বাম থেকে যত ডানের দিকে যায়, ধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন ত্যাগের ধর্ম। ধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, ইলেকট্রন ত্যাগ করার ধর্ম ধাতব ধর্ম। তো যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। বাট বাম থেকে যত ডানের দিকে যেতে থাকবো, সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন কিন্তু বাড়তে থাকে, তখন ত্যাগের প্রবণতা কমতে থাকে, গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। ত্যাগের প্রবণতা কমতে থাকে, গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। তাহলে একটা জিনিস বুঝো, গ্রহণের প্রবণতা যখন বাড়বে তখন কি ধাতব ধর্ম কমবে না? তাহলে এবার দেখো ওই যে বাম থেকে ডানের দিকেই তো যাচ্ছি, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার। তাহলে দেখো বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে দেখো সোডিয়ামের সব থেকে বেশি, ম্যাগনেসিয়ামের আরেকটু কম, সালফারের আরো কম। ওকে, তাহলে সব থেকে বেশি কোনটির ধাতব ধর্ম সর্বাধিক? সোডিয়ামের ধাতব ধর্ম সর্বাধিক। খুবই সহজ প্রশ্ন। ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা? ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা এটা ব্যাখ্যা করে ফেলেছি, অলরেডি এটা ডান। কিভাবে ডান? এই যে দেখো এখানেই ডান অলরেডি। দেখো এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম, এরপর দেখো সালফার। হ্যাঁ, তো দেখো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম তো স্থিতিশীল হলে কি হয়? স্থিতিশীল হলে আয়নীকরণ শক্তির ভ্যালু কিন্তু বেশি হয়। প্রথমে দেখো আমরা একটা জিনিস বুঝি, এক হচ্ছে আয়োনাইজেশন এনার্জি স্থিতিশীলতার সাথে সমানুপাতিক, বিপরীতে ইলেকট্রন অ্যাফিনিটি স্থিতিশীলতার সাথে ব্যস্তানুপাতিক। এখানে তোমরা একটু প্যাচ লাগাই ফেলতে পারো। আর আরেকটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আবার ইলেকট্রন অ্যাফিনিটির সাথেও ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এবার আসো আমরা আয়নীকরণ শক্তির ক্রমতে যাই, আয়োনাইজেশন এনার্জির ক্রমতে যাই। তখন খেয়াল করে দেখো কোন মৌলটা স্থিতিশীল? শুধুমাত্র ম্যাগনেসিয়াম মৌলটা স্থিতিশীল। ম্যাগনেসিয়াম যেহেতু স্থিতিশীল,
এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এবং ইলেকট্রনের শক্তির ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। এক্ষেত্রেও তাই, বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তোমরা নিশ্চয়ই জানো। আমরা বাম থেকে ডানের দিকেই যাচ্ছি, বাম থেকে ডানের দিকেই যাচ্ছি। তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির ভ্যালু, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির ভ্যালু স্বাভাবিকভাবেই বেশি, কারণ সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ ছোট এবং একই সাথে স্থিতিশীল। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি। এবার আসো বাম থেকে ডানের দিকে যাচ্ছি। এই যে ম্যাগনেসিয়াম থেকে আবার হঠাৎ করে যখন ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়ামে যাবে একটু কমতে থাকবে, বাট অ্যালুমিনিয়ামের পরে আবার যখন সিলিকনে যাব বাড়বে, সিলিকন থেকে আবার যখন ফসফরাসে যাব আবার তখন বাড়বে। বাট এই যে আবার সালফারে যখন আসবো একটু কমবে, বাট বাম থেকে ডানের দিকে যাওয়ার জন্য সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম এবং এরপরে ধাপে ধাপে যে মৌলগুলো রয়েছে অর্থাৎ সালফার, এদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ভ্যালু বাড়তে থাকবে। ঠিক আছে, ফাইন। এবার আসো আমরা ইলেকট্রন অ্যাফিনিটির দিকে যাই। ইলেকট্রন অ্যাফিনিটির দিকে যাই। স্থিতিশীলতা বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কিন্তু কমতে থাকে। তার মানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কম, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কম। তাহলে দেখো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বাট সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কম। ঠিক আছে, কম। তাহলে সব থেকে কম কার? ম্যাগনেসিয়ামের সব থেকে কম। এরপর বেশি কার? সোডিয়ামের। আর যেহেতু বাম থেকে ডানের দিকে যাচ্ছে তার মানে সালফারের ক্ষেত্রে বেশি। ঠিক আছে, সো এই যে দুটা কেস, এই দুটা কেস একটু খেয়াল রাখবা। তোমাদের যেখানে ভুল হতে পারে সেটা হচ্ছে এই যে এই পোরশনে এসে তোমাদের ভুল হয়ে যেতে পারে। স্থিতিশীলতার সাথে ইলেকট্রন অ্যাফিনিটির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, স্থিতিশীলতার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। একটু প্যাচ লেগে যায় তোমাদের, মাথায় রাখবা। তন্ত্রের সাথে সমানুপাতিক, বাট কার ক্ষেত্রে সমানুপাতিক? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দুইটা প্যারামিটারই ব্যস্তানুপাতিক। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে একটা সমানুপাতিক, একটা ব্যস্তানুপাতিক। দন্তের সাথে সমানুপাতিক, বতে ব্যাসার্ধ, বতে ব্যস্তানুপাতিক। দন্তের সাথে সমানুপাতিক, দন্তের সাথে স্থিতিশীলতা। অর্থাৎ স স ব ব কার ক্ষেত্রে খাটবে? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। ওটার ক্ষেত্রে খাটবে না, দুইটাই ব্যস্তানুপাতিক। কি এটুকু মনে রাখতে পারবা না? গাধার দল। ঠিক আছে, ওকে। তো তোমরা এই ক্লাসটা যখনই দেখবা, এই ক্লাসটা দেখার সময় এই যে স স ব ব এটা বুঝেছো কিনা কমেন্ট বক্সে জানিয়ে ফেলবা। ওকে, তাহলে দেখবা অনেক কিছু তোমার কাছে সহজ লাগছে। এই সেপারেশনটা মাথায় রাখলে এসএসসি না, এইচএসসি এবং অ্যাডমিশনে যেও দেখবা তোমাদের এই টপিকে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এই যে স স ব ব এটা একটু সবাই মাথায় রাখবা। সো এই প্রশ্নটা অলরেডি ডান, তাই না? এই প্রশ্নটা অলরেডি ডান। এবার আমরা যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। ওকে, উদ্দীপকের মূলতঃ পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। অলরেডি কিন্তু এটা হয়ে গিয়েছে, তারপর আমি আবারও ব্যাখ্যা করছি। হ্যাঁ, অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে। ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন আকারের ক্রম ব্যাখ্যা করতে বলেছে, গ। ঠিক আছে, সো 9 হচ্ছে কে? 9 হচ্ছে ফ্লোরিন। আমি শুধু সর্ববহিস্থ স্তরটা দেখাবো। 2s2 2p5, ক্লোরিন হচ্ছে 17, 3s2 3p5 এবং ব্রোমিন 35, 4s2 4p5। ঠিক আছে, 4s2 4p5। তো এই যে সর্ববহিস্থ স্তরগুলো, সর্ববহিস্থ স্তরে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি শক্তি স্তর বাড়ছে। তো একটা করে শক্তি স্তর বাড়লে কি হয়? আকার বাড়তে থাকে। তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিন বড়, ক্লোরিনের থেকে ব্রোমিন বড়, ব্রোমিনের থেকে আয়োডিন বড়। খুবই স্বাভাবিক, একদম ইজিয়েস্ট কোশ্চেন। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি সাহায্যে বিশ্লেষণ করো। ইলেকট্রন বিন্যাসী, সো এখানে ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমরা এক্সপ্লেইন করবে। অলরেডি ইলেকট্রন বিন্যাস করে ফেলেছি, সো এই কোশ্চেনটা অলরেডি ডান। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা তিনটার মধ্যে ইলেকট্রন বিন্যাস করব, গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করব। সো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। পর্যায় সারণীতে ডি মৌলের অবস্থান নির্ণয় করো, ABCD। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8, 13, 16 এবং 24। সো অলরেডি কিন্তু এটা হয়ে গিয়েছে, তাই না? হয়ে গিয়েছে কেমন? দেখুন, দেখো ক্রোমিয়াম 24, 4s1 এবং 3d5। তাহলে দেখো এটাই সর্ববহিস্থ স্তর। তাহলে পর্যায় কত? পর্যায় হচ্ছে 4, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং গ্রুপ হচ্ছে 5 আর 1 6। S+D, যেহেতু S+D এর ইলেকট্রনই হচ্ছে গ্রুপ নাম্বার। ঠিক আছে, খুবই সহজ। এরপর চলো আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো, ABC, অর্থাৎ 8, 13, 16। ঠিক আছে, 8, 13, 16 এই ধরনের কোশ্চেন অলরেডি আমরা অনেকগুলো সলভ করে ফেলেছি।
আবার দেখাচ্ছি 8 অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে 8 1s2 2s2 2p4। এরপর 13 হচ্ছে বি, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, 13 1s2 2s2 2p6 3s2 3p1। এরপর হচ্ছে 16, 16 হচ্ছে সালফার 1s2 2s2 2p6 3s2 এবং 3p4। সো সর্ববৃহৎ স্তরগুলো আইডেন্টিফাই করে ফেলি। এটা হচ্ছে সর্ববৃহৎ স্তর, এটা হচ্ছে সর্ববৃহৎ স্তর, এটা হচ্ছে সর্ববৃহৎ স্তর। তো একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে। তাহলে এবার একটু বুঝে দেখো, আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়াম এবং সালফারের দিকে, বাম থেকে ডানের দিকে যাচ্ছি, আয়নীকরণ শক্তি বাড়ছে, আয়নীকরণ শক্তি বাড়ছে। আবার তুমি দেখো এই দুজনই হচ্ছে একই পর্যায়ের, অক্সিজেন হচ্ছে ভিন্ন পর্যায়ের, ভিন্ন পর্যায়ের, হ্যাঁ অক্সিজেন হচ্ছে ভিন্ন পর্যায়ের। বাট অক্সিজেন এবং সালফারের মধ্যে তুলনা করে দেখো, তারা আবার কিন্তু একই গ্রুপের, এই দুইজন আবার দেখো একই গ্রুপের। তো একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি তত আয়নীকরণ শক্তির ভ্যালু কি কমছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছি আয়নীকরণ শক্তির ভ্যালু কমছে। তাহলে অক্সিজেন এবং সালফারের মধ্যে তুলনায় উপর থেকে নিচের দিকে যেহেতু যাচ্ছি আয়নীকরণ শক্তির ভ্যালু কমে, আবার বাম থেকে যত ডানের দিকে যাচ্ছি আয়নীকরণ শক্তির ভ্যালু বাড়ছে। তাহলে অ্যালুমিনিয়াম এবং সালফারের মধ্যে সালফারের বেশি, অ্যালুমিনিয়াম এবং সালফারের মধ্যে দেখো বাম থেকে ডানের দিকে যত যাচ্ছি আয়নীকরণ শক্তির ভ্যালু কি বাড়ছে। তাহলে অ্যালুমিনিয়াম থেকে সালফার যেহেতু ডানে, তাহলে অ্যালুমিনিয়াম থেকে সালফারের বেশি, অ্যালুমিনিয়াম থেকে সালফারের বেশি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? সালফার দেন হচ্ছে সব থেকে কম অ্যালুমিনিয়ামের। ঠিক আছে, সো এটাই হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রম। সো এইভাবে একটু চিন্তা করে তোমরাও কিন্তু বের করে ফেলতে পারবে। পরের কোশ্চেন, WZ মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয়? W এবং Z মৌলের মধ্যে, এক হচ্ছে W আর একটা হচ্ছে Z। লি, না, এটা হচ্ছে কে। নার ক্ষেত্রে আমরা যদি দেখি, সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তর হচ্ছে 3s1 আর পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4s1। আমি লিথিয়াম সহই তোমাদেরকে দেখাই, এই ধরনের কোশ্চেন আসতে পারে, অলরেডি কিন্তু এটা সলভ করেছি। 2s1, রুবিডিয়াম হচ্ছে 5s1। তো এদের সবার ক্ষেত্রে দেখো, এরা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে ধাতু, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে ধাতু। তো ধাতু সক্রিয়তা কিসের উপর ডিপেন্ড করে? ধাতু সক্রিয়তা ডিপেন্ড করে যে কে কত সহজে তার ইলেকট্রনটা ত্যাগ করতে পারে। ধাতু কাকে বলে? কোন একটা মৌল যত সহজে তার ইলেকট্রনটা ত্যাগ করতে পারে সেটাই তো তার ধাতব ধর্ম। ইলেকট্রন ত্যাগ করতে পারার ধর্মটা হচ্ছে ধাতব ধর্ম। এবার উপর থেকে নিচের দিকে যাচ্ছে, শক্তি স্তর বাড়ছে, একটা করে ইলেকট্রন আছে, এ যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এই নিউক্লিয়াস থেকে কি আরো বেশি দূরে, আর একটু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এই নিউক্লিয়াস থেকে আরো দূরে, কারণ চারটা শক্তি স্তর, একটা করে ইলেকট্রন, তাহলে এ আরো দূরে, এ তো আরো দূরে। যে মৌল নিউক্লিয়াস থেকে যত দূরে তার ইলেকট্রনটা ত্যাগ করাটা তত সহজ, যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে মৌলের তত ধাতব ধর্ম বাড়বে, সেটাই তার সক্রিয়তা। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি সক্রিয়তা বাড়ছে। তাহলে আমরা যদি বলি লিথিয়াম থেকে সোডিয়াম বেশি সক্রিয়, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে রুবিডিয়াম, রুবিডিয়াম থেকে সিজিয়াম বেশি সক্রিয়। তাহলে এক নম্বর গ্রুপের সব থেকে বেশি সক্রিয় মৌল কে? সিজিয়াম। এমসিকিউতে কিন্তু এটা আসতে পারে, হ্যাঁ কোন মৌলটা সব থেকে বেশি সক্রিয়, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তো দেখো এখন পরের কোশ্চেনে আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। W X Y একই মৌল, একই পর্যায়ের মৌল, একই পর্যায়ের মৌল হলে কি হয়? বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। অলরেডি কিন্তু এটা ডান হয়ে গিয়েছে, তাই না? এখন দেখবা সবকিছু সলভ করতে তোমাদের কাছে ইজি লাগবে। প্রথম দুটো মৌলের রাসায়নিক ধর্ম একই, বলেছিলাম রাসায়নিক ধর্ম একই মানে কি? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিব, পানির সাথে বিক্রিয়া দিব, হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিব, তার মানে এটা অলরেডি ডান। এখন সকল টাইপ তোমাদের কাছে কমন লাগবে। ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, তার মানে শিওর থাকো এই যে 24 আর 29, ঠিক আছে, অলরেডি কিন্তু কপার, ক্রোমিয়াম এবং সিলভার এটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। দেখো অলরেডি কিন্তু ডান। এখন আর কোনো নতুন কোশ্চেন খুঁজে পাবা না। সকের জেড মৌল, হ্যাঁ জেড, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তার মানে জেডটা কি? ফসফরাস। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, দেখেই বলা যাবে। তৃতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপ অলরেডি ডান। এখন দেখবে সকল কোশ্চেন তোমার কাছে ডান লাগবে। পারমাণবিক আকার XYZ, হ্যাঁ দেখো X,
মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাহলে কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওয়াই কোথায়? অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, এটা হচ্ছে ফসফরাস। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে আকার কি হয়? বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোট হতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়তে থাকে। সো অলরেডি কিন্তু ডান। ইলেকট্রন বিন্যাস করবে, ব্যাখ্যা করে ফেলবে। ঠিক আছে, 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন, এই কোশ্চেনটা আমরা একটু ব্যাখ্যা করব। কিউ মৌল, কিউ মৌলটা কোনটা? কিউ অনুযায়ী কিউ গ্রুপ 1 এর চতুর্থ পর্যায়ের মৌল। গ্রুপ 1 এর চতুর্থ পর্যায়ের মৌল হচ্ছে 4s1, তার মানে কি পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। পটাশিয়াম 19, ঠিক আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তাহলে এইটা হচ্ছে 19তম ইলেকট্রনের জায়গা, তাই না? আমরা একটু কাউন্ট যদি দেই, তাহলে 1 নাম্বার ইলেকট্রন, 2 নাম্বার ইলেকট্রন এখানে আছে, 3 নাম্বার 4 নাম্বার এখানে আছে, 5 থেকে 10 পর্যন্ত এখানে আছে, 11 12 এখানে আছে, 13 থেকে 18 এখানে আছে। তার মানে 19 নাম্বার ইলেকট্রন আছে 4s1 এর মধ্যে। 3D তে না গিয়ে 4s এ যায় কেন? কম্পিটিশন হচ্ছে 3D আর 4s এর মধ্যে। তোমরা নিশ্চয়ই জানো n+l নীতি, তাই না? n+l, n মানে হচ্ছে সামনের এই সংখ্যাটা, তাহলে 3। আর l মানে কি? l মানে হচ্ছে s এর জন্য l হচ্ছে 0, p এর জন্য l হচ্ছে 1, d এর জন্য l হচ্ছে 2, f এর জন্য l হচ্ছে 3। তাহলে d এর জন্য l কত? 2, তাহলে কত? 5। তাহলে সামনের সংখ্যাটা n, l হচ্ছে s এর জন্য 0, 4। এবং তোমরা মাথায় রাখবা, যার n+l এর মান কম সেখানে আগে ইলেকট্রন যায়, যার n+l এর মান বেশি সেখানে পরে ইলেকট্রন যায়। আউফবাউ নীতির নাম শুনেছ হয়তো। ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তির অরবিটালে প্রবেশ করে। কম শক্তি মানে n+l এর মান কম, n+l কম, অরবিটালটা কম শক্তির, কম শক্তির অরবিটাল, এবং ইলেকট্রন আগে সেখানে যাবে। কম শক্তির অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটাকে আমরা বলি আউফবাউ নীতি। টু বিল্ডিং আপ, ইন্টারমিডিয়েটে যে অনেক ডিটেইলে শিখবা। এই যে 1s 2s 2p 3s টা কোত্থেকে আসছে? আউফবাউ নীতি থেকে আসছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে 4s টা হচ্ছে n+l এর মান কম, তাহলে ইলেকট্রন আগে সেখানে যাবে। তাহলে 3D তে না গিয়ে কেন 4s এ যাবে? কারণ 4s এর n+l এর ভ্যালুটা কম, কম শক্তির অরবিটাল, এই জন্য যাবে। খুবই বেসিক কোশ্চেন, এমসিকিউ এর জন্যও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইন। মৌলগুলোর ইলেকট্রন আসক্তি তুলনা করো। তো ইলেকট্রন আসক্তি নিয়ে অনেক কোশ্চেন সলভ করা হয়েছে, সো ডান। ইলেকট্রন আসক্তির সকল কোশ্চেন সলভ করা হয়েছে। সিডি মৌলের মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি? সি এবং ডি, সি এবং ডি। ওই যে দেখো, পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4। হ্যাঁ, লিনা, কে, রুবি, তাহলে 1 2 3 4 নাম্বার পর্যায়। সো আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, সো এগুলা ডান, কারণ একই কোশ্চেন আমরা অনেকগুলো সলভ করেছি। মৌলগুলোর আকারের তুলনামূলক বিশ্লেষণ করো। সো আকার নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, সো ডান। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে ডাব্লিউ মৌলের অবস্থান নির্ণয় করো। W29, তার মানে অলরেডি ডান। দেখেই তোমরা এখন মুখে মুখে অ্যান্সার করতে পারবে। আয়নীকরণ শক্তির ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। অলরেডি আয়নীকরণ শক্তির ব্যাখ্যা করেছি আমরা। নিষ্ক্রিয়তার কারণ দেখো, কিউ মৌলের নিষ্ক্রিয়তার কারণ। নিষ্ক্রিয়তার কারণটা কি জানো? নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে, আমরা যখন নিয়ন নিয়ে কথা বলছি, নিয়ন 10, ঠিক আছে, তাহলে 1s2 2s2 2p6। দুটো কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে তার সর্ববহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, ইলেকট্রন দ্বারা পূর্ণ। তার 1 নাম্বার কারণ হচ্ছে ইলেকট্রন দ্বারা ওই শক্তি স্তর পূর্ণ, এবং 2 নাম্বার হচ্ছে ইলেকট্রন পূর্ণ হবার জন্য সে না ইলেকট্রন কারো থেকে গ্রহণ করে না ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন গ্রহণ কিংবা ত্যাগ করে না। এই যে এই কারণে সে স্থিতিশীলতা দেখায়, যেটাকে আমরা বলছি সে নিষ্ক্রিয়তা দেখায়। হ্যাঁ, স্থিতিশীল মানে কি? তার কারোর সাথে যুক্ত হওয়ার দরকার নেই। সক্রিয়তা মানে কি? কারোর সাথে যুক্ত হওয়া, বিক্রিয়া করা। তো সে কারোর সাথে যুক্ত হবে না, বিক্রিয়াও করবে না। এটাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। কিভাবে কিউ মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? ওই যে ইলেকট্রন গ্রহণের ত্যাগের মাধ্যমে, রাসায়নিক বন্ধন থেকে সম্ভবত প্রশ্নটা করেছে। হ্যাঁ, সো রাসায়নিক বন্ধন থেকে প্রশ্নটা করেছে, এটা অলরেডি তোমরা জানো। পি এবং আর মৌল, মানে পি এবং আর মৌল
পি কি করে? অক্সিজেন, তাই না? দুইটা ইলেকট্রন গ্রহণ করে, O2 মাইনাসে পরিণত হয়। আবার আর মৌল কি করে? অ্যালুমিনিয়াম, তিনটা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম কি করে? ওই তিনটা ইলেকট্রন আবার ত্যাগ করে। ও হচ্ছে গ্রহণ করে, আর অ্যালুমিনিয়াম হচ্ছে তিনটা ইলেকট্রন ত্যাগ করে, অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়। ঠিক আছে, যে ত্যাগ করা মানে হচ্ছে মাইনাস, আর গ্রহণ করা মানে হচ্ছে প্লাস। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হয়। এই যে এভাবে কিউবের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, অলরেডি ডান। এটা আমরা ব্যাখ্যা করেছি, ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। হ্যাঁ, পর্যায় সারণী WX মৌলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়। হ্যাঁ, মানে পর্যায় সারণীতে অবস্থান বের করতে হবে, রূপ এবং পর্যায় নির্ধারণ করতে হবে। সো অলরেডি ডান। ঠিক আছে, অলরেডি ডান। সো আমরা অলমোস্ট 30+ কোশ্চেন সলভ করে ফেলেছি। ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম সি এবং ডি। হ্যাঁ, ওকে। ওই যে জিঙ্কের এক ঘর বামে অবস্থিত, ব্যতিক্রম মানেই তোমরা বুঝতে পারবে কপার এবং ক্রোমিয়াম। ব্যতিক্রম মানেই বুঝতে পারবে কপার এবং ক্রোমিয়াম। এবিসি মৌল ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। সো ইলেকট্রন আসক্তির অনেক সলভ হয়েছে। সো এই যে দেখো, আমরা বলেছিলাম না যে আমাদের সিকিউতে টোটাল কত ধরনের টাইপ থাকবে? জাস্ট দুটো টাইপ। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, এবং দেন পরের টাইপটা কি? আয়নিকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আকার, কখনো কখনো ধাতব ধর্ম, অধাতব ধর্ম। তো এই দুটো টাইপের কোশ্চেনে কিন্তু আমাদের পর্যায় সারণী থেকে আসছে। এর বাইরে বিগত বছরের প্রশ্ন আসেনি, সামনেও প্রশ্ন আসবে না। তাহলে দেখো, সিকিউতে কি এখন এক্সট্রা কনফিডেন্স পাচ্ছ না? এই জন্য বলেছিলাম যে এআর ভাইয়ার শিওর শট মানেই তোমার কনফিডেন্স থাকবে 100তে 100। যে কোনো পরীক্ষার আগে শুধু এই ক্লাসটা করবা, দেখবা তুমি সিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো এবার কি বাকি থাকলো? এমসিকিউ। আরে বেটা, সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। আগে বলো সিকিউ অংশে কনফিডেন্স পাচ্ছ কিনা। যে যেখান থেকে ক্লাসটা করবে এটা পজ দিয়ে কমেন্ট বক্সে জানাবে, ভাইয়া সিকিউ অংশে একদম এক্সট্রা কনফিডেন্স পাচ্ছি। ঠিক আছে, সো এবার শিওর শর্ট সিরিজের এমসিকিউ অংশটা শুরু করব আমরা পর্যায় সারণীর উপরে। তো বিগত বছরগুলোতে যত এমসিকিউ এসেছে সেগুলো একদম বেসিক সহ এক্সপ্লেইন করব তোমাদেরকে, যেন একই টাইপের অন্য ধরনের এমসিকিউ আসলেও তোমরা খুব সহজেই সলভ করতে পারো। ঠিক আছে, তো আমরা প্রথমেই একটু অ্যানালাইসিস রিপোর্টটা একটু দেখে নেই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কতগুলো করে এমসিকিউ আসে। হ্যাঁ, সো বিগত বছরগুলোতে দেখা গেছে যে আমাদের এভারেজ 3টা, কখনো 6টা 5টা, হ্যাঁ অর্থাৎ 2টা 1টা এরকমও আসতে দেখা গিয়েছে। সো আমরা ধরে নিতে পারি এই চ্যাপ্টার থেকে 3টা থেকে 4টা কিংবা 5টা এমসিকিউ চলে আসবে। হ্যাঁ, কখনো কখনো কম কিংবা বেশি হতে পারে। যেমন সিকিউ অংশে আমরা দেখেছি 1টা কিংবা 2টা সিকিউ হয় এখান থেকে, কখনো কখনো কিন্তু 3টা সিকিউ হতে দেখা গিয়েছে। আবার এমসিকিউ পার্টে আমরা দেখছি যে এখান থেকে 3টা 4টা 5টা পর্যন্ত এমসিকিউ হয়। সো হোপফুলি এখান থেকে তোমরা মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা 6টা 7টা পর্যন্ত এমসিকিউ কমন পেয়ে যাবে, এবং সবগুলো এমসিকিউই তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো একটা একটা করে আমরা এমসিকিউ দেখে ফেলি। ত্রয়ী সূত্র কে প্রদান করেন? যশোর বোর্ড 2021-এ এসেছে। আমরা দেখতে পাচ্ছি ডুবে রাইনারের ত্রয়ী সূত্র, এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লিথিয়ামের ক্ষেত্রে আমরা ভর যদি বলি 7, এবং পটাশিয়ামের ক্ষেত্রে ভর যদি হয় 39, তো এই যে 7 + 39 যোগ করে যখন অ্যাভারেজ করা হচ্ছে তখন মাঝের মৌলের পারমাণবিক ভর পাওয়া যাবে। তাহলে 46/2 তার মানে 23। তো 23 কোন মৌলের পারমাণবিক ভর? এটা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর। সো তখন এদেরকে একটা ত্রয়ী বলা হয়, তাই না? তখন এদেরকে আমরা একটা ত্রয়ী বলছি। এই যে ত্রয়ী যে বলছি, এই যে ত্রয়ী যে বলছি, এইটাই হচ্ছে আমাদের ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। সো ত্রয়ী সূত্র কে প্রদান করেন? ত্রয়ী সূত্র প্রদান করেন বিজ্ঞানী ডোবে রাইনার। ঠিক আছে, সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ডোবে রাইনারের ত্রয়ী কোনটি? ওই যে লিনাকে বরিশাল বোর্ড 2020-এ এসেছে। ত্রয়ী সূত্র কোনটি? দেখো, একই কোশ্চেন কিন্তু অনেকভাবে রিপিট হইতে পারে, একই কোশ্চেন অনেকভাবে রিপিট হইতে পারে। লিনাকে, হ্যাঁ ফাইন। পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন? নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। পর্যায় সারণীর ইতিহাস থেকে মাঝে মধ্যে কিন্তু এরকম প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পারমাণবিক সংখ্যার ধারণা কে দেন? ওই যে মোশলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু পারমাণবিক ভর হিসেবেই ধরা হতো, তাই না? এরপর 1913 সালে মোশলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার হবার পরে পুরো পর্যায় সারণীকে
পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু সাজানো হয়। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী হেনরি মোশলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার করা হয়। মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেছিলেন? তোমার মাথায় রাখবে একটা শব্দ হচ্ছে প্রবর্তন। প্রবর্তন করে 67টা মৌল নিয়ে, বাট পর্যায় সারণী আবিষ্কার করে 63টা মৌল নিয়ে। তার মধ্যে 4টা মৌল কিন্তু অনাবিষ্কৃত হয়ে থাকে। হ্যাঁ, সো অনাবিষ্কৃত থাকে কয়টা মৌল? 4টা। প্রবর্তন করে কয়টা মৌল? 67টা মৌল। কি মনে থাকবে? প্রবর্তন করেন 67টা মৌল। প্রবর্তন করেন কয়টা মৌল? 67টা মৌল। তার মধ্যে অনাবিষ্কৃত থাকে হচ্ছে 4টা মৌল। হ্যাঁ, সো মোট মৌল 67টা, স্থাপন করতে পারেন 63টা। এবং এখানে সারি থাকে হচ্ছে, মনে রাখবা এখানে কয়টা সারি থাকে? 12টা সারি থাকে, পর্যায় কিন্তু বেশি থাকে। আর কলাম বা গ্রুপ থাকে হচ্ছে 8টা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, কারণ এখান থেকে আরো কিছু এমসিকিউ হতে পারে। হ্যাঁ, এই টাইপের এমসিকিউ কিন্তু হতে পারে। নেক্সট কোশ্চেন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতটি খাড়া কলাম ছিল? এই যে দেখো, হ্যাঁ, খাড়া কলাম ছিল। খাড়া কলাম তার মানে কি? এটা হচ্ছে পর্যায় বা সারি, কলাম বা স্তম্ভ কয়টা ছিল? 8টা ছিল। ঠিক আছে, আর সারি কয়টা ছিল? সারি ছিল হচ্ছে 12টা। ঠিক আছে, সারি কয়টা ছিল? সারি হচ্ছে 12টা ছিল। খাড়া কলাম ছিল কয়টা? 8টা ছিল খাড়া কলাম। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে তোমাদের। মেন্ডেলিভের পর্যায় সারণীতে আনুভূমিক সারি ছিল 12টা। এই যে দেখো, বলতে না বলতে যশোর বোর্ড 2021, সিলেট বোর্ড 2022-এ কিন্তু প্রশ্নগুলো এসেছে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার করে রিপিটও হতে পারে, সো একটু খেয়াল রেখো তোমরা। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল নিচের কোনটি? দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে মানে হচ্ছে শুরু হয়েছে হাইড্রোজেন হিলিয়াম প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। ঠিক আছে, তাহলে নিয়ন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল। আর্গন তৃতীয় পর্যায়ের মৌল। ঠিক আছে, হিলিয়াম হচ্ছে 1:2s 1:1 1:2, অর্থাৎ পর্যায় ডিপেন্ড করে সর্ববহিস্থ প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মানের উপরে। ঠিক আছে, ওকে। অক্সিজেন পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? আমরা কিন্তু অলরেডি এগুলো নিয়ে রিটেন পোরশনে কাজ করেছি। তাহলে 1:2 2s2 2p4। তাহলে আমরা যদি বলি এটা সর্ববহিস্থ স্তর, সর্ববহিস্থ স্তরে s+p+10, তাই না? s+p+10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 2 6, 6 আর 10 হচ্ছে 16। তাহলে পর্যায় সারণী কত নম্বর গ্রুপে অবস্থিত? 16 নম্বর গ্রুপে অবস্থিত হবে। ঠিক আছে, 16 নম্বর গ্রুপে অবস্থিত হবে। পটাশিয়াম পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা যাই, পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 and then 4s1। ঠিক আছে, এটা সর্ববহিস্থ স্তর। সর্ববহিস্থ স্তর অনুযায়ী আমরা বলতে পারি কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়ে অবস্থিত। সর্ববহিস্থ স্তরে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাই পর্যায় নির্দেশ করে, তাই না? ফাইন। তো এবার আসো, ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? তাহলে আমরা দেখি, এইটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। তাহলে গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? s+p+10 এ যেতে হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 + 1 + 10। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 13। হ্যাঁ, গ্রুপ নাম্বার হচ্ছে 13। ঠিক আছে, গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে 13। এবার আসো, মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? তাহলে আমরা যদি একটু যাই, সর্ববহিস্থ স্তর 3p6 4s2 3d। হ্যাঁ, সর্ববহিস্থ স্তর কিন্তু এই যে 3p সহ না, 4s2 3d। তাইলে s+d তে কয়টা ইলেকট্রন আছে? আমরা জানি s+d হচ্ছে আরেকটা ফরম্যাট। তাহলে 2 + 2 = 4। তার মানে গ্রুপ নাম্বার 4 এ অবস্থিত। তো গ্রুপ নাম্বার নির্ধারণের ক্ষেত্রে আমাদের তিনটা পলিসি আছে, তাই না? s s+p s+d, s s+p s+d। ফাইন, নেক্সট কোশ্চেন, পর্যায় সারণী সালফারের অবস্থান। সালফারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 16 1s2 2s2 2p6 3s2 এবং 3p4, তাই না? তাহলে দেখো, সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে। তাহলে পর্যায় কত? আমরা যদি দেখি, পর্যায় নাম্বার হচ্ছে তৃতীয় পর্যায়। হ্যাঁ, আর গ্রুপ নাম্বার s+p+10, 4 2 6 আর 10 হচ্ছে 16। তৃতীয় পর্যায় 16 নাম্বার গ্রুপ। তৃতীয় পর্যায় 16 নাম্বার গ্রুপ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন রিটেন এমসিকিউ দুটো জায়গাতেই আসছে। টাইটানিয়াম মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত?
টাইটানিয়াম, এটা হচ্ছে 22। স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে, ভ্যানাডিয়াম কিন্তু অলরেডি তোমাদেরকে রিটেন পোর্শনে পড়িয়েছি। 1:2 2:2 2p6 3s2 3p6 4s2 3d2, তাই না? 6×10 6×10 আর 2 12। তাহলে দেখো এটা যদি সর্ববহিঃস্থ স্তর হয়, S+D তে কয়টা ইলেকট্রন আছে? S+D তে ইলেকট্রন আছে হচ্ছে 4টা। ঠিক আছে, S+D তে ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে। তাহলে গ্রুপ নাম্বার কত হবে? 4। যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে গ্রুপ নাম্বার 3। পরস্পর মূল ভিত্তি কি? যদি পারমাণবিক সংখ্যা থাকার পরেও ইলেকট্রন বিন্যাস থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। আর যদি ইলেকট্রন বিন্যাস না থাকতো, তাহলে পারমাণবিক সংখ্যাই হতো পর্যায় সারণীর মূল ভিত্তি। ঠিক আছে, অর্থাৎ প্রায়োরিটি হচ্ছে যদি কখনো ইলেকট্রন বিন্যাস থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাসটাকে আমরা পর্যায় সারণীর মূল ভিত্তি বলবো। ঠিক আছে, ওকে। এরপরে যাই, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে কোন মৌলটা ব্যতিক্রম? পটাশিয়াম, কপার, অ্যালুমিনিয়াম এবং হচ্ছে দেখো ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? হিলিয়ামের ক্ষেত্রে দেখো সর্ববহিঃস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1s2, অর্থাৎ এর অবস্থান কত নম্বর গ্রুপে হওয়া উচিত? 2 নম্বর গ্রুপে হওয়া উচিত, বাট এর অবস্থান কত নম্বর গ্রুপে? গ্রুপ নাম্বার 18-তে। তো এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, বাই। পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি বাড়ে। বাম থেকে ডানে যখন যাচ্ছি আয়নীকরণ শক্তি বাড়ে। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, কারণ বাম থেকে ডানে যত যাব আকার তত ছোট হতে থাকে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। দেখো খুবই সহজ সহজ প্রশ্ন হয়, তোমার মাথায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এই টাইপের প্রশ্ন সলভ করা তোমার কাছে একদম ইজি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ধাতব ধর্ম বেশি। ধাতব ধর্ম মনে রাখবা, বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম কমে, উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে। এই যে বাড়ে কমে বেশি কম এই ধরনের প্রশ্নে প্রথমে এই ফিগারটা করে নিবা, এরপর দেখবা তারা একই পর্যায়ের কিনা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। তাহলে সোডিয়াম এর বামে হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের নিচে হচ্ছে পটাশিয়াম, এখানে হচ্ছে ক্যালসিয়াম। আমাদেরকে বলেছে কোনটা সব থেকে বেশি, তার মানে কি বেশি কোথায়? বামের দিকে সবার নিচে। তার মানে কি আমার কোথায় খুঁজতে হবে? সর্ববামে সবার নিচে। লিখে নিবা, এখানে লিখে নিবা সর্ববামে, সর্ববামে এবং সবার নিচে, সর্ববামে সবার নিচে, সর্ববামে সবার নিচে। তাহলে সর্ববামে সবার নিচে কে আছে? পটাশিয়াম আছে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম হচ্ছে কোনটির ধাতব ধর্ম সব থেকে বেশি? বুঝতে পারছো কোনটির ধাতব ধর্ম সব থেকে বেশি? হ্যাঁ, এখন তুমি চিন্তা করো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এদের ক্ষেত্রে তুমি যদি বিবেচনা করতে যাও, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে যত ডানে যাব তত ধাতুর ধর্ম কি হবে? কমতে থাকবে। আবার যত ডানে যাব তত ধাতুর ধর্ম কমতে থাকবে। তাহলে দেখো এই দুইয়ের মধ্যে যদি তুমি তুলনা করো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ধাতুর ধর্ম কম, আবার পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের ধাতুর ধর্ম কম। তাইলে এই যে দেখো আমরা ডানে গেলে ধাতুর ধর্ম কি হয়? কমতে থাকে। একই পর্যায়ে, একই পর্যায়ে ডানে যত যেতে থাকবো ধাতুর ধর্ম কমতে থাকবে। এবার তাইলে আসো, ডানে যত যাচ্ছি, ডানে যত যাচ্ছি ধাতুর ধর্ম কি হয়? কমে। এবার উপর থেকে নিচের দিকে যত যাব ধাতুর ধর্ম কি হয়? বাড়ে। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কার বেশি? পটাশিয়ামের বেশি। তাহলে দেখো ধাতুর ধর্ম বেশি কার? পটাশিয়ামের। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। কোন মৌলটি অপধাতু? অপধাতু, জি বিআই সামনে আসেন, সাবধানে টুলে বসেন। হ্যাঁ, জি বিআই, জার্মেনিয়াম, বোরন, সিলিকন, হ্যাঁ, অ্যান্টিমনি, এগুলো নাম শুনেছ হয়তো, সালফার, কার্বন, এসএন। এই যে দেখো জিবিআই সামনে আসেন, সাবধানে টুলে বসেন। হ্যাঁ, তো জিবিআই সামনে আসেন, সাবধানে টুলে বসেন। খুবই সহজ একটা প্রশ্ন। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? পারমাণবিক ব্যাসার্ধ বেশি বলেছে, তাহলে প্রথমে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। ঠিক আছে, তাহলে কে কে আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমিন এবং সালফার। তাইলে ম্যাগনেসিয়াম এর নিচে হচ্ছে এই বরাবর ক্যালসিয়াম, তারপর এরপর হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন হচ্ছে এইখানে, এরপর হচ্ছে সালফার। ম্যাগনেসিয়ামের ডানের দিকে হচ্ছে সালফার। আমাদেরকে বলেছে পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি, তাহলে বাম থেকে ডানের দিকে গেলে
কমে। তাহলে এবার ব্যাসার্ধ বেশি হবে কোথায়? সবার বামে সবার নিচে। সবার বামে সবার নিচে কে আছে? ক্যালসিয়াম। এই যে এইভাবে বসাই নিলেই দেখবা তোমার কাছে অ্যান্সার সহজ। এটা একটা পর্যায় সারণীর অবস্থান, তাই না? পর্যায় সারণীটা ড্র করে নিবা মাথার মধ্যে, কই 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 থাকতে পারে, এক্সাক্ট হতে হবে নেসেসারি না, তত উত্তর বের করতে হবে, তাই না? সর্ববামে সবার নিচে, সর্বডানে সবার উপরে। শুধু দুটো কথা বের করবা, সর্ববামে সবার নিচে, সর্বডানে সবার উপরে। হয়ে গেছে না? ফাইন, চলো সলভ করে দেখাচ্ছি। নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বেশি? আবারও সেম কোশ্চেন, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম এখানে, ক্যালসিয়াম ঠিক তার নিচে বরাবর, এই বরাবর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে জিঙ্ক, তাই না? ক্যালসিয়াম এই একই পর্যায়ে হচ্ছে সবার ডানের দিকে হচ্ছে আমরা পাবো জিঙ্ককে, তাই না? সবার ডানে তো না, অ্যাকচুয়ালি একটু ডানের দিকে আমরা জিঙ্ক পাবো। তাহলে ব্যাসার্ধ বেশি সর্ববামে, দেখো বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। সর্ববামে সবার নিচে কে? ক্যালসিয়াম। তাহলে উত্তর হচ্ছে ক্যালসিয়াম, তাই না? খুবই সহজ প্রশ্ন। নেক্সট এমসিকিউ, পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। আবারও সেম, ব্রোমিন এবং সালফার, সেম কোশ্চেন, তার মানে আবারও সেই ক্যালসিয়াম, সর্ববামে সবার নিচে, তাই না? সর্ববামে সবার নিচে। পারমাণবিক ব্যাসার্ধ বেশি, একই কোশ্চেন মনে হয় রিপিট হচ্ছে, এইটা হচ্ছে ক্যালসিয়াম। পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম বলেছে এবার, হ্যাঁ এবার সব কম বলেছে, তাহলে সোডিয়াম, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, সাজাবো আমরা, এরপর হচ্ছে ফসফরাস, দেন হচ্ছে সালফার। তাহলে আমরা জানি বাম থেকে ডানের দিকে গেলে কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। তাহলে যেহেতু একই পর্যায়ে, তাহলে সবার ডানে যে আছে সালফার হচ্ছে সব থেকে কম, কারণ একই পর্যায়ে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বাড়লে ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হতে থাকে। কোন মৌলটির আকার ছোট? আমরা একটু সাজাই, হ্যাঁ কার্বন, এরপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে অক্সিজেনের নিচেই হচ্ছে যাবে সালফার, নাইট্রোজেনের নিচে যাবে হচ্ছে, কার্বনের নিচে যাবে হচ্ছে সিলিকন, হ্যাঁ আর কে বাকি আছে? কার্বন, অক্সিজেন, সিলিকন এন্ড দেন হচ্ছে অ্যালুমিনিয়াম, একই পর্যায়ে তারা। অ্যালুমিনিয়াম যাবে হচ্ছে এদিকে, যেহেতু 3 তাহলে বোরনের নিচে অ্যালুমিনিয়াম যাবে, তাই না? বোরন 2s2 2p1, আবার 3s2 3p1। এবার আসো আকার ছোট, বাম থেকে ডানের দিকে গেলে আকার, বাম থেকে ডানের দিকে গেলে আকার কমে, উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, ঠিক আছে? বাম থেকে ডানের দিকে গেলে আকার কমে, তাহলে সবার ডানে সবার উপরে কে আছে? সবার ডানে সবার উপরে কে আছে? কারণ বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোট হয়, তাহলে এই যে অক্সিজেন, তাহলে অক্সিজেনের আকার সব থেকে ছোট। সর্ববামে সবার নিচে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের আকার আবার সবার থেকে বড়। পারমাণবিক আকারের সঠিক ক্রম, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লিনা রুবি সেচে ফেলেছে, এটা ভুল। তারপর সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম বড় না, বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোট হতে থাকে। লিথিয়ামের থেকে বোরন বড় না, বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোট হতে থাকে। তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিন, ক্লোরিনের থেকে ব্রোমিন, ব্রোমিনের থেকে আয়োডিন বড়। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যাচ্ছি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে? ফাইন, নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? ব্যাসার্ধ বলেছে, তো প্রথম কথা বাম থেকে ডানের দিকে গেলে গেলে ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে। ফাইন, তাইলে ফাইন আমরা জানি এটা যে সোডিয়াম প্লাস, হ্যাঁ ম্যাগনেসিয়াম 2+, ক্যাটায়নের চার্জ বাড়লে ব্যাসার্ধ কমতে থাকে। ফাইন, সালফার 2- আর ক্লোরিন মাইনাসের মধ্যে অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ বাড়ে, হ্যাঁ অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ বাড়ে, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হয়। এবার এই দুজনের মধ্যে সোডিয়াম প্লাস সব থেকে বড়, ম্যাগনেসিয়াম 2+ ছোট, আবার সালফার 2-, ক্লোরিন মাইনাস, এদের মধ্যে সালফার 2- বড়। বাট এই যে আমাদেরকে কমের কথা বলেছে, ক্লোরিন মাইনাসের থেকে কিন্তু ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস 2+ দুইটাই ছোট ক্লোরিন মাইনাসের থেকে। অর্থাৎ আমরা যদি সিকোয়েন্সটা করি, ক্লোরিন মাইনাস, দেন হচ্ছে সোডিয়াম প্লাস, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। তবে তোমরা মনে রাখবা, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ বড় হয়। আমি একটা টোটাল সিকোয়েন্স তোমাদেরকে লিখে দিচ্ছি, যেটা মাথায় রাখবা, ক্যাটায়ন অ্যানায়ন তাইলে সব সলভ হয়ে যাবে। N3-, অক্সিজেন 2-,
ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং অ্যালুমিনিয়াম 3 প্লাস। অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ছে ব্যাসার্ধ তত কমছে, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ছে ব্যাসার্ধ তত বাড়ছে। তাহলে ক্যাটায়নের চার্জ বেলা ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নের চার্জ বেলা ব্যাসার্ধ বড় হয়। একটু মাথায় রাখবে এই জিনিসপত্রগুলো, ঠিক আছে? এগুলো কাজে লাগবে, মেডিসিনের মতো কাজে লাগবে। ইলেকট্রন আসক্তি সব থেকে কম, তাহলে একদম প্রথম কথা বাম থেকে ডানের দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। এবার পর্যায় সারণী আঁকায় ফেলো। হ্যাঁ, বিরানি, মোগলাই, হ্যাঁ, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কমে, তাহলে সবার নিচে কে আছে? আর এ, তাহলে আর এই হবে অ্যান্সার। সবার নিচে যে আছে, ফাইন। আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, আবারও সেই একই কথা, বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তাইলে কে রুবি সেচে ফেলেছে, তাই না? লিনা কে রুবি সেচে ফেলেছে, আচ্ছা, কে রুবি সেচে ফেলেছে। তারপর বিরানি, মোগলাই কাবাব, এরপর হচ্ছে সরিয়ে বাটিতে রাখো। হ্যাঁ, এই যে এইভাবে। এবার বেশি কোথায়? বেশি হচ্ছে সবার ডানে সবার উপরে যে আছে, সবার ডানে, যেহেতু ডানের দিকে গেলে বাড়তে থাকে, উপরের দিকে গেলে বাড়তে থাকে, তাহলে সবার ডানে সবার উপরে কে আছে? ক্যালসিয়াম আছে। তাহলে ক্যালসিয়ামই হচ্ছে উত্তর। বুঝতে পারছো? দেখো, সহজ সহজ প্রশ্ন। আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, তাহলে দেখি না কে, আবার হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে দেখো সব থেকে বেশি কোথায়? আমরা যদি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তাইলে আয়নীকরণ শক্তি সবার ডানে সবার উপরে কে আছে? ম্যাগনেসিয়াম। তাহলে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। সবার ডানে সবার উপরে, সবার ডানে সবার উপরে, সবার উপরে সবার ডানে বড়, তাই না? এইভাবে চিন্তা করতে হবে, তাহলে দেখে অ্যান্সার করতে পারবা। পারমাণবিক ব্যাসার্ধ কম, প্রথমে আসো, বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। এবার আসো আমরা ড্র করে ফেলি। তাইলে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, এরপর হচ্ছে ক্লোরিন। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ ছোট হতে থাকে, তাহলে কম কার? ক্লোরিনের সব থেকে কম। ঠিক আছে, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, তাই ব্যাসার্ধ ছোট হতে থাকে। আয়নীকরণ শক্তি বেশি, তাহলে প্রথম কথা বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। এবার পর্যায় সারণী আঁকায় ফেলো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে বেশি কোথায়? বাড়ে হচ্ছে ডানের দিকে গেলে, তাহলে সিলিকনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি। যদি বলতো ব্যাসার্ধ কোথায় বেশি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে বেশি, কারণ বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ কমতে থাকে। যদি বলতো ইলেকট্রন আসক্তি কোথায় বেশি, সিলিকনের বেশি। আয়নীকরণ শক্তির মান বেশি, তাহলে বেশি যখন বলেছে, তাহলে বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। পর্যায় সারণী আঁকায় ফেলো। হ্যাঁ, নাইট্রোজেন, এরপর হচ্ছে ফ্লোরিন, এরপর পরের পর্যায়ে নাইট্রোজেনের নিচে হচ্ছে পি, আর এটা নিচে হচ্ছে ক্লোরিন। তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি কোথায়? বেশি সর্বডানে সবার উপরে, আয়নীকরণ শক্তির মান বেশি, বাম থেকে ডানের দিকে গেলে বাড়তে থাকে, সর্বডানে সবার উপরে আয়নীকরণ শক্তির মান বেশি, উপর থেকে নিচের দিকে গেলে কমতে থাকে, তাহলে ফ্লোরিন। ঠিক আছে, ফাইন। ইলেকট্রন শক্তি সব থেকে কম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কমতে থাকে। সবার নিচে কে আছে? বাম থেকে ডানের দিকে গেলে বাড়তে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে কমতে থাকে। সবার নিচে আছে হচ্ছে আর এ, রেডিয়াম আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদের উত্তর পেয়ে গিয়েছি। ইলেকট্রন আসক্তি সব থেকে কম, কম। তাহলে আমরা কি জানি? বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তাহলে আমরা এবার ড্র করে ফেলি। ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার কম। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে যদি বাড়ে, তাহলে সবার বামে কে আছে? ম্যাগনেসিয়াম আছে। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সব থেকে কম। কি বুঝতে পারলা? দেখো, এর থেকে সহজ কোনো প্রশ্ন হয় না। ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, বেশি বলেছে, তাহলে আমরা জানি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে সব থেকে বেশি হচ্ছে ডানে যে আছে সিলিকন,
তাহলে সিলিকন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এইভাবে 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবা, কারণ অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে মৌলের ধারণা রাসায়নিক গণনা থেকে, তখন কিন্তু একটু প্যারা খেয়ে যাবা। সো এইভাবে সলভ করবা। ফাইন। তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর ভ্যালুটাও মুখস্থ করে রাখতে পারো তোমরা। হ্যাঁ, এক হচ্ছে ফ্লোরিন, এর নিচেই হচ্ছে ক্লোরিন, এরপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে বেশি সর্বডানে সবার উপরে কে আছে? ফ্লোরিন আছে, ফ্লোরিন আছে। দেখো ভেরি ইজি, ক্লোরিনের 3.0, ফ্লোরিন 4.0, ঠিক আছে। নাইট্রোজেন আবার 3.0, অক্সিজেন হচ্ছে 3.5। এগুলো মনে রাখবা তোমরা। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক? ঋণাত্মক, হ্যাঁ, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। হ্যাঁ, তো দেখো অক্সিজেন, এরপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, দেন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, এরপর হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, একটা হচ্ছে সালফার, সালফার। হ্যাঁ, তাহলে বলেছে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। দেখো সবার উপরে সবার ডানে বাড়ে, এখানে কমে, তাহলে সর্বডানে সবার উপরে কে আছে? অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে অক্সিজেন, এবং 3.5 হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা। অবস্থান্তর মৌল নিচের কোনটি? তোমরা মনে রাখবা, 1 নাম্বার হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল, আর 2 নাম্বার হচ্ছে তার স্থিতিশীল আয়নে D1 থেকে D9 ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি। যেমন স্ক্যান্ডিয়ামের অবস্থান্তর মৌল হওয়ার জন্য তার স্ক্যান্ডিয়াম 3+ 3D10 আছে। পটাশিয়াম তো ডি ব্লকভুক্ত মৌলই না, FO আবার কি মৌল? আয়রন হচ্ছে Fe2+ 3D5 থাকে, Fe3+ 3D5 থাকে, Fe2+ 3D6 থাকে, Fe3+ 3D5 থাকে। সো স্থিতিশীল আয়নে D1 থেকে D9 পর্যন্ত যদি ডি ব্লক মৌল সমূহের ইলেকট্রন থাকে, তখন তাকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। যেমন ডি ব্লক মৌল, যার সর্ববিস্ত স্তরের ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে, এর যেমন এস অরবিটালে প্রবেশ করেছে, এস অরবিটালে প্রবেশ করেছে। ক্রিপ্টন হচ্ছে পি অরবিটালে প্রবেশ করেছে, এই যে টাইটেনিয়াম, ওই যে দেখলাম না 3D2 সর্বশেষ অর্থাৎ 22 নম্বর ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে। যার সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে সেটা হচ্ছে সেই ব্লকভুক্ত মৌল, ঠিক আছে, সেই ব্লকভুক্ত মৌল। কোটি মুদ্রা ধাতু মনে রাখবা, গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে 11, Cu, Ag, Au, এরা হচ্ছে মুদ্রা ধাতু নামে পরিচিত। Cu, Ag, Au, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু নামে পরিচিত। প্রাচীনকালে এগুলো মুদ্রা তৈরি করার কাজে ব্যবহৃত হতো। মুদ্রা ধাতু Cu, Ag, Au, এই যে দেখো একই কোশ্চেন কিন্তু অনেকবার রিপিট হয়। মুদ্রা ধাতু বলা হয় কোন গ্রুপের ধাতু সমূহকে? গ্রুপ 11 এর ধাতু সমূহকে মুদ্রা ধাতু বলা হয়। কি কি? Cu, Ag, Au। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকবার আসতেছে। রঙিন হয়, ওই যে আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে অবস্থান্তর ধাতু কারা আছে, অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু যারা আছে। যেমন সোডিয়াম অবস্থান্তর ধাতু না, ক্যালসিয়াম অবস্থান্তর ধাতু না, অ্যালুমিনিয়াম অবস্থান্তর ধাতু না, আয়রন হচ্ছে অবস্থান্তর ধাতু। কারণ আয়রনের প্রথম শর্ত ডি ব্লক, এবং এর স্থিতিশীল আয়ন অর্থাৎ Fe2+ Fe3+ যখন তুমি বের করবা, তখন দেখবা তার স্থিতিশীল আয়নে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন আছে, অর্থাৎ Fe2+ 3D6, Fe3+ 3D5 ইলেকট্রন রয়েছে। সো এ থেকে আমরা কি বুঝতে পারি? সে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যই হচ্ছে সে রঙিন যৌগ গঠন করবে, রঙিন যৌগ গঠন করবে। তাহলে দেখো Fe2SO4 ফেরিক সালফেট, চুনের পানির সংকেত নিচের কোনটি? হ্যাঁ, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে চুনের পানি বলা হয়, আর চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, সংকেতগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। ক্যালসিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনীও 2, বাট জিঙ্ক যেহেতু আচ্ছা অবস্থান্তর মৌল নয়, তাহলে যোজনী 2, যোজনী একই, গ্রুপ কে একই, গ্রুপ হচ্ছে এখানে 4s2, এইটাতেও হচ্ছে 4s2। সো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে 4s2 গ্রুপ নাম্বার 2, আর এটাতে হচ্ছে 3D10। সো এইটার গ্রুপ নাম্বার হচ্ছে 12,
আর এর গ্রুপ নাম্বার হচ্ছে 2, তার গ্রুপ নাম্বার একই নয়, তাদের পর্যায় একই, যেহেতু 4s দুজনের পর্যায়ই সেম, চতুর্থ পর্যায়ে, তাহলে 1 এবং 3 হচ্ছে সঠিক। দেখছো কখনো কখনো এই যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এরকম করেও তোমাকে কিন্তু প্রশ্ন সেট করতে পারে, তখন কিন্তু অপশনগুলো যাচাই করতে পারতে হবে তোমাদের, কারণ অপশন যাচাই করার জন্য তোমার কাছে এনাফ ইনফরমেশন দরকার, এনাফ কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। হোপফুলি তোমরা কোশ্চেনটা পারবে। পর্যায় সারণী মূল্যের পর্যাবৃত্ত ধর্ম বাম থেকে ডানের দিকে হ্রাস পায়। বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পাবে কোনগুলো? ঠিক আছে, বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায় কোনগুলো তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, আ ধা বিগ শো, আতে আকার, ধাতব ধর্ম, বিচারণ ক্ষমতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায়। আর বৃদ্ধি পায় হচ্ছে মনে রাখবা আইত, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকতা। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায় পরমাণুর আকার, ধাতব ধর্ম, ইলেকট্রন শক্তি বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায় না, বৃদ্ধি পায়। তাহলে পাচ্ছে হচ্ছে 1 এবং 2, এটা হচ্ছে বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায়, হ্রাস পায়। এবার আসো বাড়ে, অর্থাৎ বৃদ্ধি পায়, মনে রাখবা আইত, আর অবশ্যই ত, আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, রস্যইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই জিনিসপত্রগুলো মাথায় থাকলে কি হবে, যখন এমসিকিউ তোমার কাছে সহজ সলভ করাটা সহজ হবে। অর্থাৎ আধা বিক্ষ, এরা সবাই হ্রাস পায়, মানে বিক্ষ ওই যে রেসলিং খেলে, ডাব্লিউডাব্লিউই খেলে, অর্ধেক বিক্ষ মানে আধা বিক্ষ। আর এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এগুলো হচ্ছে বাম থেকে ডানের দিকে গেলে বৃদ্ধি পায়, এগুলো বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায়। ঠিক আছে, হোপফুলি এগুলো তোমাদের মাথায় থাকবে। সো এরই মাধ্যমে আমাদের এমসিকিউ, সবগুলো এমসিকিউ কিন্তু ডান হয়ে গেল। সো সিকিউ কিংবা এমসিকিউ দুটো ক্ষেত্রেই আমরা একটা জিনিস কমন দেখেছি, কি বলতো? সেটা হচ্ছে টাইপ। টাইপগুলো কি? সিকিউ এর ক্ষেত্রে আমরা টাইপ দেখেছি, টাইপ 1 হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর গ্রুপ নির্ণয়, তাই না? পর্যায় সারণীতে অবস্থান, এটা হচ্ছে টাইপ 1। এরপর টাইপ 2 তে দেখেছি ইলেকট্রন অ্যাফিনিটি, আয়োনাইজেশন এনার্জি, ব্যাসার্ধ, ধাতব ধর্ম। এই হচ্ছে জাস্ট দুটো টাইপ, এবং এই দুটো টাইপের বেসিক তোমাদের হোপফুলি সবার ক্লিয়ার। এমসিকিউতেও যে দেখেছো এগুলাই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা, আর বাকি সবগুলো কার আকার বেশি, কার আয়নীকরণ শক্তি বেশি, হ্যাঁ, কার ব্যাসার্ধ বেশি, কার ইলেকট্রন শক্তি বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার ধাতব ধর্ম বেশি, তাই না? এমসিকিউতে যে এটা হচ্ছে সিকিউতে, আর এমসিকিউতে একটা জিনিস নতুন অ্যাড হইছে, এগুলোর সাথে অ্যাড হইছে, সেটা হচ্ছে পর্যায় সারণী। সো তোমার যদি পর্যায় সারণীটা ক্লিয়ার থাকে তাহলে দেখবে তোমার কাছে এই জিনিসপত্রগুলো একদম ইজি। সো এরই মাধ্যমে আমরা বলেছিলাম যে বেসিক সহ সিকিউ এমসিকিউ সলভ পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এআর ভাইয়া তোমাদের পুরো পর্যায় সারণীটা বেসিক সহ সিকিউ এমসিকিউ ক্লিয়ার করে দিল। এই জন্যই শিওর শর্টকে ব্র্যান্ড বলা হয়। এইচএসসি লেভেলে তোমাদের ভাইয়া আপুদেরকে জিজ্ঞাসা করো যে এইচএসসি লেভেলে এআর ভাইয়ার শিওর শর্ট মানে কি, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে। সো এটা হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টার শেষ হলো। হোপফুলি তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখলা তোমাদের এখন কনফিডেন্স এই চ্যাপ্টারের উপর 100তে 100। যারা ক্লাসটা শেষ করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে পুরো ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছিল। এবং একটা রিকোয়েস্ট, যেহেতু পুরো ক্লাসটা এরকম কন্টেন্টের ক্লাসটা, গোছানো ক্লাসটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, ক্লাস শেষ হলে এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। দেখো তোমার বন্ধু তোমাকে অবশ্যই থ্যাঙ্কস জানাবে। সো ক্লাসটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবে, এবং পুরো ক্লাসটা সম্ভব হলে তোমরা নোট করে ফেলিও, এবং তোমরা তোমাদের সুন্দর গোছানো নোটটা তোমাদের বন্দিবাসা স্কুল কমিউনিটি গ্রুপে তোমরা আপলোড করবে। সো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে আবারও বলছি যে পুরো ক্লাসটা করবে, কমেন্ট বক্সে তোমরা জানাবে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে।
সো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা অধ্যায়ে। আল্লাহ হাফিজ।